তো সোলজার নিয়ে কথা বলি। মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমাটা নিয়ে কতটা আশাবাদী তোমরা? কৌশালী দি আমার আরো কয়েকজনের নামে নাকি একজন থানায় গিয়ে বাংলাদেশের কথা বলছে, থানায় দীঘা যেতে যেতে আমি রূপমকে বললাম, রূপম 10,000 মানুষ দেখে ফেলেছে আমার ভিডিও, আমি ভাবতেই পারছি না। আমি কখনো তার আগে শাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট করিনি। তো উগ্রপন্থীর দ্বারা তোমার দেশ বা তোমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক হচ্ছে, তাহলে দুই দেশ মিলে যাও সেই উগ্রপন্থীর হাত থেকে দেশকে বাঁচাবার জন্য। যখন কনস্ট্যান্টলি আমাকে হাতি 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 শুনতে হতো না, আমার মনে হতো দাঁড়া এবার আমি তোদের মশা হয়েই দেখাবো। রিক্সাটা পুরো বাদিক উল্টে, মানে এরকম করে উল্টে উল্টে পুরো উল্টালো, এবং যা চাপটা এসে পড়লো আমার পায়ের উপর এসে পড়লো। পায়ের একটা জায়গায় ওই অ্যাঙ্কেল পয়েন্টটা, অ্যাঙ্কেল জয়েন্টটা, ওই লিগামেন্টটা আর কি ছিঁড়ে গেছে। আমাদের সিনেমার এপার ওপার চ্যানেলে আমরা আবার ব্যাক করলাম। এটা হচ্ছে আমাদের এপিসোড নাম্বার 6। মাঝে একটা বড় বিশাল বড় গ্যাপ চলে এসছে। তোমাদের অনেক কমেন্টস আমরা পেয়েছি আমার কিছু সমস্যার জন্য, আবার রিফাত ভাইয়ার টাইমের সঙ্গে আমি আবার ম্যাচ করতে পারছিলাম বলে একটা বিশাল বড় গ্যাপ কিন্তু মানে ফেস করলাম। তোমরা হয়তো ফেস করেছো। ভেবেছিলাম হয়তো এইখানে এবার কবে আবার ভিডিও দেবো, মানে সেই কবে লাস্ট আমরা একটা পডকাস্ট করেছিলাম জাহিদ ভাইয়ার সঙ্গে, তারপর থেকে কোনো মানে পডকাস্টই হয়নি। তো আজকে আমরা আবারও ব্যাক করলাম এবং আমাদের স্পেশাল গেস্ট তোমরা অনেকে কমেন্ট করেছো যে তাকে আনবার জন্য, এবং আমরা ভেবেছিলাম যে হ্যাঁ যখন একদম সময়টা আসবে আমরা তাকে আবার আনবো। এটা হচ্ছে পৌশালী দি। তো আজকে আমাদের সারদ মিউজিক ভেঞ্চার্স থেকে পৌশালী দিদি রয়েছে। ওয়েলকাম টু পৌশালী দি, কেমন আছো? এবং আমি রিফাত ভাইয়াকেও বলবো যে তোমাদের খবর কি একটু বলো। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস আ লট রূপম, আমাকে তোর এই পডকাস্টের সুযোগ দেওয়ার জন্য। আমি ভীষণ হ্যাপি, এবং আমারও অনেক দিন যাবত ইচ্ছে ছিল, তোরা এত সুন্দর, তুই এবং রিফাত ভাই দুজন এত সুন্দর করে একটা চ্যানেল ওপেন করেছিস এবং এত গঠনমূলক আলোচনা করিস সিনেমা নিয়ে। আমারও খুব ইচ্ছে ছিল যে তোরা যদি সুযোগ দিস তাহলে আমিও তোদের সাথে কথা বলবো। ফাইনালি আজকে সেই দিনটা এলো, এবং আমি প্রথমেই সকল সাবস্ক্রাইবার বন্ধু এবং অবশ্যই রূপম এবং রিফাত ভাই দুজনকেই জানাতে চাই শুভ বিজয়া। তোমরা আশা করছি সবাই ভালো আছো, এবং আজকে আমরা বেশ অনেকক্ষণই সিনেমা নিয়ে কথা বলবো। আমি তো খুব এক্সাইটেড আছি, আমার খুব ভালো লাগছে। আমিও অনেক অনেক এক্সাইটেড দিদি। এমনিতে তো আমাদের কথা হয়, কিন্তু এই প্রথম আমরা আসলে একটা লাইভ পডকাস্টে যুক্ত হয়েছি একসাথে। এটা অনেক দিনের একটা আশা ছিল। অনেকবার এর আগে বলেছি, তোমাকে বলেছি, দাদাকে বলেছি, সময় সুযোগ হয়তো হয়ে ওঠে নাই, কিন্তু দেরিতে হলেও আমরা সেটা করতে পারতেছি। এটা ভেবেই খুব এক্সাইটিং ব্যাপার স্যাপার ভিতরে কাজ করতেছে। তার মধ্যে আবার দীর্ঘদিন যাবত আমি সিনেমা নিয়ে খুব একটা আলোচনা করতেছি না। আমার ইউটিউব চ্যানেল যেটা পার্সোনাল ওইখানেও না, আবার রূপমের সাথে যে কাজ করি এখানে এটাও স্টপ ছিল। তো আসলে এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল, দর্শকদের জন্য স্পেশাল, আমার নিজের জন্য স্পেশাল। আমি খুবই এক্সাইটেড, এই আর কি। তো দিদি তোমাকেও বিজয়ার শুভেচ্ছা। তোমাদের পুজো কেমন কাটলো, সময়টা কেমন যাচ্ছে এখন? পুজো তো বেশ ভালো কাটলো। অ্যাকচুয়ালিতে আমি যে জায়গাটাতে থাকি নদিয়ার শান্তিপুর, এখানে দুর্গাপুজোর মধ্যে খুব একটা বৃষ্টি হয়নি। মানে পূর্বাভাস বলছিল বৃষ্টি হবে, কলকাতার দিকে হয়েছে, তাও রূপমের বাড়ির ওদিকে আই থিঙ্ক সো বৃষ্টি টিষ্টি হয়েছে দুর্গাপূজা অল্প বিস্তর হলেও, কিন্তু শান্তিপুরের দিকে আমাদের এখানে খুব একটা অনেকদিন যাবত আমি মিস করতেছিলাম, ওর সাথে কাজ করা হচ্ছিল না। রূপম, তোমার ভিডিও কি কন্টিনিউ করতেছো? আমি তো আসলে খেয়াল করি না ওইভাবে, ইউটিউবে কম থাকা হয়। কিরকম কাজ চলতেছে তোমার? ইয়েস আমি দেখছিলাম যে তোমারও চ্যানেল থেকে খুব কম ভিডিও, তুমি আর কি রিলে বেশি ফোকাস করছো দেখছিলাম, রিল আর কি বেশি আপলোড দিচ্ছ, এবং তোমার আই থিঙ্ক কোনো ব্যস্ততার জন্য সময় আর কি এইখানে তুমি কম দিচ্ছ। আমাকে বলেও ছিল একবার, আমরা মাঝে মাঝে আলোচনাও করতাম যে কবে কি করা যায়, তো সেটার জন্যই আর কি। তো বিজয়ার সবাইকে শুভেচ্ছা তো রইলো, বাট বিজয়া মানে সত্যি কথা বলতে দুর্গাপুজো আমার সেরকম মানে কাটেইনি, এবং খুবই বাজে কেটেছে এটাই বলবো। কারণ একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে গেছি। প্রথমত এইবারে বেরোনোর কোনো প্ল্যানই ছিল না দুর্গাপুজোয়, মানে আমি ভেবেই নিয়েছিলাম যে দুর্গাপুজোয় বেরোবো না, বাট একদিন মনে হলো চলো একটু ঘুরে আসি, এতদিন তো বাড়িই থাকলাম, তাই একেবারে লাস্টে নবমীর দিনকে ভাবলাম একটু বেরোবো। আমার পাশে একটা দাদা আছে, ও ইউটিউব করে,
তো ওর নাম স্বর্ণজ্যোতি, তো ওর সঙ্গেই বেরোবো প্ল্যান করেছিলাম যেহেতু কাছেই থাকে বলে। তো সেরকমই আর কি বিকেল বিকেল বেরিয়েছিলাম ঠাকুর দেখবার জন্য একেবারে লাস্ট মোমেন্টে, মানে নবমীর দিনকে, বুঝতেই পারছো তখন ফাঁকা ফাঁকা থাকে আর কি পুজো প্যান্ডেল গুলো, ভেবেছিলাম ফাঁকায় ফাঁকায় দেখবো। তো যাই হোক ট্রেন থেকে নেমে একটা রিক্সা ধরেছিলাম, ঠিক আছে, রিক্সাওয়ালাটা ছিল একেবারে মাতাল, বাট আমরা তখন বুঝতে পারিনি। রিক্সাটায় উঠেছি, টোটো রিক্সাগুলো আর কি তোমরা যেটা আর কি দেখে থাকো ব্যাটারিতে চলে, তো এমন জোরে চালিয়েছে এবং এমন একটা মোমেন্ট এলো যে ডান দিকে টার্ন নেবে, ঠিক আছে, রাস্তাটা একটু বেঁকছে, ঠিক আছে, তো ওই মোমেন্টে এত স্পিডটা বাড়িয়ে দিয়েছিল যে রিক্সাটা পুরো বাদিক উল্টে, মানে এরকম করে উল্টে উল্টে পুরো উল্টালো একেবারে লাইভ। যাই হোক একটা এরকম মোমেন্ট দেখলাম, এবং যা চাপটা এসে পড়লো আমার পায়ের উপর এসে পড়লো, ফলে কি হলো আমার পায়ের একটা জায়গায় ওই অ্যাঙ্কেল জয়েন্টটায় অল্প একটু ফাঁক হয়ে গেছে দুটো হাড়ের মাঝখানে, ওই দুটো হাড়ের মাঝখানে একটু মানে লিগামেন্ট থাকে, ওই লিগামেন্টটা আর কি ছিঁড়ে গেছে। ফলে কি হয়েছে সঙ্গে সঙ্গে পাটা আর কি ফুলে যায়, পুরো আলুর মতো পুরো ফুলে যায়, ঠিক আছে, কালো হয়ে যায়, লিগামেন্ট ছিঁড়লে কালো হয়ে যায় জায়গাটা, তো ওরকমই আর কি সেম জিনিসটা হয়েছে। তো সঙ্গে সঙ্গে ওখানকার যারা লোকালিটির ছেলেপেলেরা ছিল ওরা আমাকে একটা নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যায়, এবং আমার সঙ্গে যে দাদাটা ছিল সেও অনেকটা হেল্প করেছে, বিশেষ করে এক্সরে ফেক্সরে যেহেতু করাতে হয়েছে সেই সময়টায়। আচ্ছা আচ্ছা। তো কাঁধে আমি কোনো হুইল চেয়ার পাইনি সেই মোমেন্টে, হুইল চেয়ার আধার কার্ড দিলেই হুইল চেয়ার পাওয়া যায়। এবার পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি, আমি কি আধার কার্ড নিয়ে ঘুরবো? না, আমাদের কারোর কাছে কোনো আধার কার্ড ছিল না। এবার অরিজিনাল আধার কার্ড না হলে আমি হুইল চেয়ার পেলাম না। তো যাই হোক সরকারি হাসপাতাল অনেক নিয়ম থাকে, হুইল চেয়ারটা পাইনি। তো সেই দাদা যে আমার কাছে সঙ্গে ছিল সে আমায় কাঁধে তুলে দুবার এক্সরে করাতে নিয়ে গেছে, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং কিন্তু হসপিটালে এক্সরে করা প্রয়োজন, এরকম একটা সময় আসলে একজনের সাপোর্টটা খুবই দরকার হয়। হ্যাঁ, এই মোমেন্টে এক্সরে করার পর তখন ডাক্তার বললো যে একটা জায়গায় একটু ফাঁক হয়ে গেছে, তখন একটু ভয়ই পাচ্ছিলাম যে হাড় ফাড় ভেঙে গেছে না কি, তারপরে বললো না হাড় ভাঙেনি, অল্প একটু জায়গায় লিগামেন্টটা ছিঁড়েছে, ওটা জয়েন্ট হয়ে যাবে, একটু ক্যালসিয়াম জাতীয় জিনিস খেলে ওটা জয়েন্ট হয়ে যাবে, তুমি এখন হাঁটাচলা করতে পারবে না। তার মানে হচ্ছে তোমার সম্পূর্ণ এই পুজোর সময়টা খুবই একটা দুর্বিষহ সময় কেটেছে। একেবারে মানে একদম লাস্ট মোমেন্টে এসে একটা সাপে বর হয়েছে কি বলতো, আমরা তো ধরো মানে রূপম পায়ে চোট পাওয়াটা তো কখনোই ভালো নয়, কিন্তু যারা রূপমের ভিডিও ইউটিউবে দেখতে ভালোবাসে তাদের একটা সাপে বর হয়েছে, সেটা হচ্ছে ওর যেহেতু পায়ে চোট পেয়েছে এখন তো ঘর থেকে বেরোতে পারছে না, এই ইউটিউবে ভিডিওটা বানাচ্ছে মন দিয়ে। হ্যাঁ একই কাজ করতে করতে মনে হয় একটু অন্য কাজ করি, এবার এতদিন একটু অন্য কাজের মধ্যে ছিলাম, এখন আবার ইউটিউবে রেগুলার একটু ভিডিও করতে পারবো, এটা একদিকে বাট ওই মোমেন্টেই হসপিটাল থেকে করে প্লাস্টার আর কি হাফ প্লাস্টার করিয়ে দিয়েছিল, তখন এক সপ্তাহ বলেছিল, এক সপ্তাহ পর হাফ প্লাস্টারটা খুলে দেবে। তো গতকালকে আবার এক সপ্তাহ যেহেতু হয়ে গেছে আমাকে ফুল প্লাস্টার করে ডাক্তার বললো যে এখন ফুল প্লাস্টার রাখতে হবে, আর 1 মাস আবহাওয়াতে ঘরে তুমি বন্দি, হাঁটাচলা কি করা যাবে না। যাই হোক ঠাকুর দর্শনও করতে পারলাম না এই বছর, ঠাকুর দর্শনই হলো না, মানে ঠাকুর দর্শন করতে যেদিন বেরোলাম সে তার আগেই অলরেডি ঠাকুর বলো না তোমাকে আর দর্শন দিতে হবে না। তুমি ঘরে থেকে ওটা করতে পারবা, তো সমস্যা নাই তো, তাই না? ঈশ্বর যেটা করেন আর কি মঙ্গলের জন্য হয়তো করেন, হয়তো এটা কপালে হয়তো লেখা ছিল, মঙ্গল ছিল, এটাই তার জন্য হলো, এটার মধ্যেই তোমার জন্য মঙ্গল কিছু আছে, হয়তো এই কারণেই এটা ঘটে গেছে। এখন আর সেটা নিয়ে আফসোস করে লাভ নেই, মুভ করতে হবে এখান থেকেই। আর ওই যে দিদি যেটা বললেন যে হচ্ছে এটাই সাপে বর হইছে, আসলেই তাই, কারণ হচ্ছে তুমি ইউটিউবে একদমই অনিয়মিত হয়ে গেছিলা, সেখান থেকে তুমি কিছুটা অনিয়মিত জন্যই তো আমাদের চ্যানেলটা মানে এই সিনেমার এপারও সেরকম ভিডিও আমাদের করা হয়ে ওঠেনি আমার এই ব্যস্ততার জন্য। এই জায়গাটাতে দর্শকদের কাছে আমাদের আবারও সরি বলা উচিত, আমরা আসলে যেই প্রমিসটা করেছিলাম দর্শকদের সাথে যে আমরা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আনবো, আমরা সেইখানে মাসকে মাস আমরা এটা আসলে আমরা লজ্জিত। এই মুহূর্তে দেখতেছেন এবং দেখেন তাদের কাছে আমরা আবারও সরি, আমাদের অনেকটা ল্যাকিংস আছে, আমরা আশা করি যে সামনে আস্তে আস্তে আবারও আমরা নিয়মিত হব। তো দিদিকে নিয়ে আসছি দিদির কথা শোনার জন্য, আমরা তো অনেক বকবক করতেছি, বেশি বকবক করতেছি। দিদি আপনি বলেন। আমি এনজয় করছি তোমাদের কথাগুলো, আমি ভীষণ এনজয় করছি।
আমার ভাল লাগছে। দিদির পুজো কেমন কাটলো? দাদা নিশ্চয়ই আশেপাশেও কোথাও আছে, যেহেতু আমরা রাতের বেলা পডকাস্টটা করতেছি, সো দাদা কেমন আছে, কি করতেছে এই মুহূর্তে, অবশ্যই একটু দর্শকদের সাথে শেয়ার করেন। ঠিক এই মুহূর্তে তোমাদের দাদা এখন ফোনে গেম খেলছে আমার সামনে বসে বসে, এবং আমাকে পরিষ্কারভাবেই বললো যে তোরা পডকাস্টটা কর, ওই ফাঁকে আমি বেশ লম্বা একটা সময় গেম খেলে নি বলেও গেম খেলছে আপাতত। আর আমাদের পুজো ভালোই কাটলো, আমার 2 দিন গানের অনুষ্ঠান ছিল, তো 2 দিন গানের অনুষ্ঠান, আর বাকি যে 2 দিন ছিল সেই 2 দিন আমরা চুটিয়ে ঘুরেছি। তার মধ্যে একদিন অবশ্য আমরা রাত্রি 10টার সময় বেরিয়েছিলাম, 11:30টার মধ্যে বাড়ি ঢুকে গিয়েছিলাম, আর একটা দিন ভালোই ঘুরেছি। তো আমাদের সব মিলিয়ে পুজো ভালোই গেছে। ভালো কেটেছে, যাক খুবই ভালো। আর সিনেমা দেখা কেমন হলো দিদি? এই পুজোতে তো অনেক সিনেমা রিলিজ হয়, সেটা বলিউড সিনেমা হোক, সেটা টলিউড সিনেমা হোক, কেমন গেল? পুজো মানেই আমার কাছে, স্পেশালি আমার এবং তোমাদের সৃঞ্জয়দা বা শরৎ মিউজিক বেঞ্চেস চ্যানেলের কাছে, আমরা বরাবরই বাংলা সিনেমাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে এসেছি। হ্যাঁ, পুজোর বাংলা সিনেমাগুলো প্রতিবারই আগে দেখা হয় আমাদের, মানে অন্য ইন্ডাস্ট্রির ছবি যদি থাকেও এভাবে, তো এবারে তো তাও বলিউড বা সাউথের সেরকম ছবি ছিল না। কান্তারা চ্যাপ্টার 1 রিলিজ করলো হচ্ছে দুর্গাপুজোর পরে, ওই মোমেন্টটায় শুধু বাংলা ছবি ছিল। তো প্রতিটা বাংলা ছবি দেখেছি এবং দেখে এনজয় করেছি প্রতিটা ছবি। সিনেমা কয়টা রিলিজ হলো তোমাদের ওখানে? ছবিটা দেখাও, আমাদের এখানে এবারে 4টে ছবি রিলিজ ছিল বাংলা ছবি দুর্গাপুজোয়। আমাদের ছিল রঘু ডাকাত, দেবী চৌধুরানী, যতকাণ্ড কলকাতাতেই, আর হচ্ছে বল আর একটা ছবি কি ছিল? রক্তবীজ 2। রক্তবীজ 2, রাইট, রক্তবীজ 2। রক্তবীজ 2, আচ্ছা আচ্ছা। রঘু ডাকাত নিয়েই শুরুটা করি। মনে হয় রঘু ডাকাত সম্পর্কে অনেকেরই অনেক কিছু জানার আছে, কারণ আমার দর্শকরা তো আমার থেকে জানতে পারে নাই। আমি তো রঘু ডাকাতটা আসলে এখানে সিনেমা হলে আসে নাই, সো দেখি নাই। রঘু ডাকাত সিনেমাটা কেমন ছিল আসলে একদম শর্টকাটে বলবা, কারণ তুমি তো অলরেডি রিভিউ দিয়ে দিছো। জাস্ট তোমার অনুভূতিটা কি ছিল দেখার পরে? দেবদা কেমন করেছে, ইদিকা পল কেমন করলো, আরেকজন সোহিনী নাকি বলতে হয়, সে তার সোহিনী সরকার। রঘু ডাকাত নিয়ে এক বাক্যে যদি বলতে হয় রিফাত ভাই, আমি একটা সেন্টেন্স বলতে পারি, রঘু ডাকাত একটা ওয়েল ট্রাই, মানে যেটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এই সময় দাঁড়িয়ে খুব একটা ভাববে না, মানে ভাববার পরিকল্পনাটাই করবে না। কারণ ঠিক যেমন বাংলাদেশে তুমি দেখছো না যে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার যে একটা আভাস বা একটা ঘটনা আমরা ঘটতে দেখতে পাচ্ছি, সেম সিচুয়েশন কিন্তু পশ্চিম বাংলাতেও। মানে হয়তো বাংলাদেশের তুলনায় পশ্চিম বাংলায় হয়তো সিনেমা হলের সংখ্যা সমান হবে বা কিছু বেশি হবে, কিন্তু ওই ধারাবাহিকতাটা কিন্তু আগের মতো নেই আর। এবার এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি বলো না, একটা প্রোডাকশন হাউস ধরে নাও একটা 1 কোটি বা 1.5 কোটির ছবি বানিয়ে যদি একটা বুদ্ধিমত্তার সঙ্গে ছবি বানাতে পারে, আরবান অডিয়েন্স সেই ছবি দেখেই যে কালেকশন দিয়ে দিচ্ছে, সে তাতে ছবিটা ব্লকবাস্টার। রঘু ডাকাত তুমি যখন বড় পর্দায় দেখবে বা আমরা যখন দেখলাম, একটা জিনিস ক্লিয়ার ছিল যে এই ছবিটার বাজেট বাকি সিনেমাগুলোর তুলনায় অনেকটা বেশি। কারণ আমাদের এখানে যেগুলো আমরা ন্যাচারালি কমপ্লেন থাকে বাংলা সিনেমার ক্ষেত্রে, ইস এত বাজে সিজিআই, ইস এত বাজে ভিএফএক্স, ইস এটা হতে হতেও হলো না, বা সব থেকে বেশি যেটা থাকে সাউথ ইন্ডাস্ট্রিকে কপি করলো, সাউথ ইন্ডাস্ট্রি থেকে ঝেপে দিল, এদের নিজস্ব কিছু করার থাকে না। রঘু ডাকাত এমন একটা ছবি না যেখানে তুমি বাংলা ইন্ডাস্ট্রির একটা পূর্ণ প্রচেষ্টা দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, সিনেমাটা যে দুর্দান্ত সিনেমা আমি এটা বলতে পারবো না, সিনেমাটা দুর্দান্ত সিনেমা নয়, কিন্তু সিনেমাটা যা যা ট্রাই করেছে সেগুলো অন্য কেউ ট্রাই করার ক্ষমতা এই মুহূর্তে দাঁড়িয়ে টলিউডের খুব কম। তার মানে দিদি তুমি বলতে চাচ্ছো এটাই যে হচ্ছে রঘু ডাকাত সিনেমাটা এই সময় দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বিশাল বড় কিছু, যেটা আসলে অনেকেই সাহস করবে না। বড় বাজেটের সিনেমা যে সেটা বোঝা যাচ্ছিল, হল এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। হ্যাঁ, কিছু ল্যাকিংস, সেটা আমার মনে হয় যে শুরুটা তো করলো, এরপরে হয়তো সেগুলো সলভ করে ফেলবে নেক্সট সিনেমাতে, তারপরের সিনেমাতে আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, আরো হবে। তোমাদের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, এটাই আর কি। আমাদের এখানে সিনেমা এক্সচেঞ্জের যে বিষয়টা বা হচ্ছে এই যে আমদানি রপ্তানির যে বিষয়টা, সেটা তো অফই আছে, সো আমরা তো আর হলে দেখতে পারবো না। তবে রঘু ডাকাতের যখন ওটিটি প্ল্যাটফর্মে আসবে তখন অবশ্যই দেখবো, এবং আমি বলবো যে সবাই ওটিটিতে দেখবেন, কেউ সিনেমা পাইরেটেড কপিগুলা ওইগুলো দেখবেন না। তাতে করে আপনাদের
আপনাদের সিনেমার টেস্টটা ঠিক থাকবে। সিনেমা যদি আপনারা ওই পাইরেটেড কপিগুলো দেখে ফেলেন, ডাউনলোড করে দেখেন, তাহলে আসল টেস্ট তো পাবেন না। এই যে রঘু ডাকাতের মতো সিনেমাগুলা, এগুলো সম্পর্কে ভ্রান্ত একটা ধারণা তৈরি হবে আমার কাছে মনে হয়। কারণ ভিজুয়াল যে এক্সপিরিয়েন্স সেটা শুধুমাত্র সিনেমা হলে গিয়েই পাওয়া যাবে, একদম ক্লিয়ার প্রিন্ট দেখলেই পাওয়া যাবে, তাই না দিদি? একদমই তাই, একদমই তাই। একটা 70 এটা নিয়ে আমি মাস ফিল্ম এনজয় করা আর একটা পাইরেটেড কপি দেখা, দুটোর মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য। এবং আমি শুধু মাস ফিল্ম বলেই বলবো না বা মেইন স্ট্রিম ছবি বলেই বলবো না, যে কোনো ছবি, ধরো একটা 1 কোটি টাকার ছবি বা একটা 80 লাখ টাকার ছবির পেছনেও কিন্তু সম পরিমাণ কসরতটা থাকে টিমের। তো কোনো ছবি আমরা পাইরেটেড ভার্সন না দেখি, যদি আমার মনে হয় যে না আমি হলে গিয়ে ছবিটা দেখবোই না, চলো ওয়েট করে যাও ওটিটিতে আসুক ছবিটা। আমি এটা নিয়ে একটা জিনিস বলতে যাচ্ছিলাম যে তুমি যেটা বললে রিফাত ভাই, যে পাইরেটেড ব্যাপারটা নিয়ে অলরেডি অনেকে পাইরেটেড ভার্সন রঘু ডাকাতের কিন্তু দেখেছে, এবার দেখে এইটাই কমেন্ট করছে যে অতটা ভাল লাগলো না। অত আমার কোথাও গিয়ে মনে হয় যে এই জিনিসটাই তো ভুল। আজকে যদি একটা ট্রিপল আর এর মতো সিনেমা, বা আজকে যদি একটা বড় গ্র্যান্ডার, যেই সিনেমাগুলো গ্র্যান্ডার রয়েছে, সেই সিনেমাগুলো যদি তোমরা ফোনে হল প্রিন্ট দেখো, তাহলে কি তোমরা সেই জিনিসগুলো ফিল করতে পারবে? তোমার তো খারাপ লাগবেই। আজ রঘু ডাকাতের মতো একটা সিনেমা, যেটা অনেক আর্ট ডিরেকশনের অনেকগুলো জিনিস যেগুলো বড় পর্দার জন্য মেকিং করা, বা যেই জিনিসপত্রগুলো দেখানোর মতো, ওটা ওই পৌঁছালি যেটা বলো 70mm স্ক্রিনেই তো ভালো লাগবে। এবার ওটা একটা ক্যামেরায় রেকর্ড করে পাইরেসি হয়ে গেল বা পাইরেটেড ভার্সন ফোনে ঘোরাঘুরি করছে, ওটাই সেই জিনিসটা ফিল করতে পারবে। সাউন্ড ডিজাইনের কথা বাজেই লাগবে। আমার মনে হয় সাউন্ড ডিজাইনের কথা বলতে গেলে রঘু ডাকাতের সাউন্ড ডিজাইন তো ভালো হওয়ার কথা। আমরা যে টিজার দেখেছিলাম, ট্রেলার দেখেছিলাম, সেখানে তো ছিল হ্যাঁ ভালো। স্পেশালি এসএফএক্স ভিএফএক্স এগুলো তো খুব, এগুলো হলের জন্যই তো সবাই ফিল করবার জন্য সিনেমাগুলো। আমি আসলে পাইরেটেড ভার্সনে সেই এফএক্স বা ভিএফএক্স ফিল করতে পারবে? আমি আসলে এই প্রশ্নগুলো এই জন্যই করতেছি এবং এইভাবে বলতেছি এজন্য যে অনেকের কাছেই নেগেটিভ কিছু কমেন্ট আমি পেয়েছি। আমি লক্ষ্য করলাম রঘু ডাকাত সম্পর্কে অনেকেই বলতেছিল যে ভিএফএক্স এর কাজ অনেক জায়গায় অনেক ল্যাগ ছিল। তারপর হচ্ছে শেষ ফিনিশিংটা নিয়ে অনেকের কিছু মন্তব্য দেখলাম, শেষ ফিনিশিং অনেকের কাছে ভালো লাগে নাই। তারপর আবার অনেকে এটা বলছে যে রঘু ডাকাত কিভাবে থাইল্যান্ডে গিয়ে রোম্যান্স করছে, এটা একটা মেজরিটি কমেন্ট এসেছে। হ্যাঁ, রঘু ডাকাত কেন থাইল্যান্ডে গিয়ে রোম্যান্স করছে, ওইভাবে কি হতো? একটা জিনিস কিন্তু মেকার্সরা সিনেমাটা শুরুর আগেই ক্লিয়ার করে দিয়েছিল। রূপম তুই দেখেছিস নিশ্চয়ই, আমরা একসঙ্গেই দেখেছিলাম। একদম 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 যে রঘু ডাকাত চরিত্রটা কিন্তু এই ছবিতে দেবদা নন। এই ছবিতে দেবদা হচ্ছেন এখনকার একটা চরিত্র যে রঘু ডাকাতের থিমে তৈরি, বা এখনকার ধরে নাও একটা ক্যারেক্টার যে রঘু ডাকাতের মতন কাজকর্ম করতো। তো রঘু ডাকাত কেন থাইল্যান্ডে গিয়ে রোম্যান্স করতে পারবে না? এখন যদি তুমি বলো রিফাত ভাই, আজকে যদি সত্যি রঘু ডাকাত হিসেবে দেবদাকে প্রেজেন্ট করতে হতো, তাহলে অনেক কিছুই দেখানো যেত না, আর সেটা খুব বোকা বোকা হতো। রঘু ডাকাতের সময়কাল এখনকার সময়কাল সবটাই তো আলাদা। কেউ কেউ যে যুক্তিটা দেখাচ্ছে, আমি এই ধরনের কমেন্টারি পেলাম যে হচ্ছে অনেকে বলতেছে যে রঘুর যে মুখের ভাষা, সেটাই যে আঞ্চলিকতা থাকার কথা, সেই আঞ্চলিকতা নাকি ছিল না। সেই আঞ্চলিকতাটা প্রয়োজন ছিল বলে কি মনে হয়? এটা শুধু দেবদার বলে না, এটা বেশ কয়েকটা ক্যারেক্টারেরই ইয়ের প্রবলেম ছিল। এটা ম্যাক্সিমাম ক্যারেক্টারেরই হয়েছে, অ্যাকসেন্টের প্রবলেম ছিল, আমরা এটা আলোচনা করেছিলাম। এটা আমার কাছে মনে হয় যে আসলে এটা কারেকশন করা দরকার ছিল, বা এটা নলেজে রাখা উচিত ছিল যে এটা খুব ভাইটাল একটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের সিনেমাগুলোর ক্ষেত্রে। যখন একটা ক্যারেক্টার আমরা এটা দেখতে পেলাম যে প্রথমে লেখা হলো যে এটা একটা কাল্পনিক চরিত্র হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে, কিন্তু যখন তুমি দেখাচ্ছ সেই সম্প্রদায়টা আদিবাসী, তখন অবশ্যই আদিবাসী অ্যাকসেন্টে তোমায় কথা বলতে হবে। আর বিশেষ করে আমি আমার রিভিউতেও শেয়ার করেছিলাম, এই ছবির নায়িকা ইধিকা পল, সে পুরো কলকাতার অ্যাকসেন্টে কথা বলে গেছে ছবি জুড়ে। মানে বাকি সোহিনী সরকার বা রূপা গাঙ্গুলির খুব বেশি ডায়লগ ছিল না ছবিতে, বা দেবদাও কিছু কিছু জায়গায় চেষ্টাটা করেছেন, এটা বোঝা যাচ্ছে, কিন্তু ইধিকা পল একেবারেই কলকাতার মেয়ে হিসেবে কথা বলে গেল, যেটা একেবারেই মানালো না। আমি এটা রিভিউ দেখলাম, অনেকে এটা নিয়ে লেখালেখি করছে। আমি যেহেতু সিনেমাটা এখন পর্যন্ত দেখি নাই, এই কারণে আর কি অত কিছু বলতে পারতেছি না, শুধু জিজ্ঞাসা করতেছি। তো কিছু কিছু এই ল্যাকিংস গুলা আছে, এটা স্বীকার করতেছো তোমরাও, তাই তো? হ্যাঁ, আছে, অবশ্যই ল্যাকিংস তো আছে। দেখো রিফাত ভাই, ল্যাকিংস সব ছবির থাকে। এবার
একটা ব্যাপার কি জানো তো, যারা আমরা না, ধরো আমরা রিভিউয়ার বা আমি পার্সোনালি আমার কথা বলছি, কোনো সিনেমা যদি আমার খুব খারাপও লাগে না, আমি আমার বাচনভঙ্গিতে এটা রাখার চেষ্টা করি যে টিমটা যেন আমার কথায় হার্ড না হয়ে যায় বা ডিমোটিভেটেড না হয়ে যায়। কিছু কিছু লোকজন এরকম আছে খারাপটাকে এমন ভাবে বলবে, মানে আমি যদি ওই জায়গায় একজন ফিল্ম মেকার হই, আমি ফিল্ম মেকিংই ছেড়ে দেবো, এত ডিমোটিভেটেড হয়ে যেতে হবে। এইভাবে আসলে একটা সিনেমার ক্ষতি হয়ে যায়, মানে সিনেমার ক্ষতি করা উচিত না। এক্স্যাক্টলি। ইভেন এই সিনেমাটা তো আসলে ফুল কমার্শিয়াল একটা সিনেমা, এটা বিজনেস ভিত্তিক একটা সিনেমা, ওই বিষয়গুলো চিন্তা করে ওইভাবেই কিন্তু আসলে তারা প্রেজেন্টটা করছে। কাটাছেঁড়া করতে গেলে সব সিনেমারই কিছু না কিছু ল্যাকিংস বেরোবে। 100% দুর্দান্ত ছবি এটা হয় না, তো এটা তো বেসিক্যালি হয় না। কারণ দেখো, আমার একটা কিছু খারাপ লাগবে, তোমার একটা কিছু খারাপ লাগবে, আবার তোমার যেটা ভালো লাগলো আমার খারাপ লাগলো, আমার খারাপ লাগলো তোমার ভালো লাগলো, এগুলো তো চলে। এখন তো দিদি অনলাইনের যুগ বলে দেখো কত কত ভুল ত্রুটি, কাটাছেঁড়া, কত কিছু আমরা করি। কিন্তু একটা সময় যখন সিনেমা হল ছিল, প্রচুর সিনেমা হল ছিল, টিভি ছিল না, হাতে ফোন ছিল না, কিচ্ছু ছিল না, তখন জানা তাই আমরা দেখতাম এবং সেগুলো কিন্তু ব্লকবাস্টার হইতো না। এই যে সাপের সিনেমাগুলো আমাদের দেশে নির্মাণ হইতো, একটা সময় তো তোমাদের ওখানে সেগুলো আবার রিমেকও হয়েছে। শুধু ছবির পোস্টার দেখে ছবি দেখতে ঢুকতো, তখন কোথায় টিজার, কোথায় ট্রেলার, কোথায় গান। আমার বাবাদের সঙ্গে যখন কথা বলি, আমার বাবা কাকারা, আমার দাদুর সময় তো চুটি উত্তম কুমারের ছবি দেখেছেন আমার দাদুরা, গল্প করতেন বন পলাশির পদাবলী, বা ধরে নাও অমানুষ, বা যে কোনো ছবি, অ্যান্টনি ফিরিঙ্গি, যে কোনো ছবি, শুধু পোস্টার পড়েছে, ওই পোস্টার দেখে দৌড়েছে হলে, কি আছে দেখতেই হবে না। আর তখনকার না মানুষের মধ্যে এত নেগেটিভিটি ভরাও ছিল না। আজকের মানুষের মধ্যে না চরম নেগেটিভিটি। দিদি বিষয়টা এরকমই, খুব রেয়ার। বিষয়টা এরকম হয়ে গেছে যে আজকাল প্রত্যেকজন নিজের পার্সপেক্টিভ থেকে এত বেশি জাজমেন্টাল যে মনে হয় নিজেই পরিচালক, নিজেই রাইটার হইতে পারলে সবকিছু নিজেই করে তারপর নিজেরটা নিজেই দেখবে, এরকম একটা চিন্তা ভাবনা সবার মধ্যে। একদমই তাই। ইভেন আমরা যদি কোনো সিনেমা নিয়ে ভালো কথা বলি, সেগুলো অনেকের ভালো লাগে না। এটা খুব অদ্ভুত একটা বিষয়, কারণ হচ্ছে তাদের মেন্টালিটিটা তো নেগেটিভিটিতে ভরে গেছে। ওরা ভালো দর্শক, আমরা কথা বলতে বলতে আমরা আমাদের মধ্যে চলে গিয়েছিলাম, আপনাদেরকে রেখে। তবে আশা করছি যে উপভোগ করতেছেন। রঘু ডাকাত অনেকেই যারা এই ভিডিও দেখতেছেন তারা দেখেছেন, অনেকেই দেখেন নাই। অবশ্যই আপনাদের মন্তব্য কি, রঘু ডাকাত কেমন লেগেছে আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা ওখানে জানাবেন। এরপর আমরা চলে যাই রক্তবীজ সিনেমাটা কেমন লাগলো একদম শর্টকাটে আমরা জানতে চাচ্ছি। কে দেখেছে? রূপম তো বোধহয় দেখে নাই, দিদি দেখেছে, দিদি বলুক। না আমি দেখেছি, আমি সবই বাংলা সিনেমা দেখেছি, আমরা দেখেছি, সবই দেখেছি। আচ্ছা, রূপম তুমি কিভাবে দেখলা? তোমার না নবমীর দিন হয়েছে ঘটনা তো? হ্যাঁ, আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে নবমী, আর সিনেমা রিলিজ করেছে হচ্ছে ইয়েতে বা তৃতীয়াতে, রক্তবীজ 2 আর হচ্ছে রঘু ডাকাত তৃতীয়ার দিন, মানে 24 তারিখ রিলিজ করেছিল। আর 25 তারিখে দেবী চৌধুরানী আর যতকাণ্ড কলকাতা বলে একটা সিনেমা এসেছিল, ওটা নিয়ে খুব একটা হয়নি। তো টোটাল 4টে সিনেমা এসছে, ওই দুটো 24 তারিখ আর দুটো 25 তারিখ রিলিজ করেছিল। তো রক্তবীজ 2 এর যে ঘটনাটা, মানে যে গল্পটা, এটা ছিল হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের মেলবন্ধনকে নিয়ে। টিজার বা ট্রেলার দেখলে তুমিও রিফাত ভাইয়া বুঝতে পারবে। এবং রক্তবীজ, আই থিঙ্ক তুমি কি দেখেছো রক্তবীজ সিনেমাটা? কি দেখেছো? না, রক্তবীজ সিনেমাটাও এখনো পর্যন্ত পার্ট 1 যেটা ছিল দেখা, হ্যাঁ প্রথমটা দেখা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, যেটা আর কি লাস্টে আর কি অঙ্কুশ দা জয়েন করলো। তো রক্তবীজ 2 এর যে হ্যাঁ, মানে ওটা অ্যাটাকটা ছিল, পার্ট 1 এর অ্যাটাকটা ছিল পুরোপুরি আমাদের এখানকার গল্প, ঠিক আছে, যে রক্তবীজ থেকে কি করে জিনিসগুলো হচ্ছে। আর পার্ট 2 এর পুরো ঘটনাটা হচ্ছে এবার বাংলাদেশের অ্যাটাক, ঠিক আছে। এবার বাংলাদেশের সঙ্গে একটা মেলবন্ধনের জিনিসপত্র নিয়ে গল্পটাকে তৈরি করার চেষ্টা করেছে, বাট কোথাও গিয়ে অডিয়েন্স একটু সিনেমাটা দেখে ফেড আপই হয়েছে। ফেড আপ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, প্লাস এই প্রোডাকশন হাউস ইনডাইরেক্টলি কোথাও গিয়ে রঘু ডাকাতকে নামানোর চেষ্টা করেছে। ঠিক আছে, অনেক রকম এই ব্যাপারটা মানে শেষ কয়েক বছর যাবত খুব লক্ষণীয়, যে হচ্ছে একটা সিনেমা হলে যদি দেবের একটা সিনেমা হয় বা জিতের একটা সিনেমা হয়,
তখন সেই সিনেমাকে ডাউন করার জন্য অথবা যে কোনো ভাবে একটা সিনেমাকে ডেঙিয়ে যাওয়ার জন্য অনেক ধরনের কি বলে ব্যাড মার্কেটিং চলে। এগুলো কেন হচ্ছে? এটা যে এই প্রোডাকশন হাউসের থেকে মানে এরকম জিনিস পাবো, এটা সত্যি কথা বলতে এটা আনএক্সপেক্টেড ব্যাপার। এই প্রোডাকশন হাউস একটা রেপুটেড, হ্যাঁ, ইন্ডাস্ট্রির স্বার্থে ভাবতে হবে। এই প্রোডাকশন হাউস বারংবার বলে যে কন্টেন্ট ইজ কিং, এবং তারা প্রমাণও দিয়েছে। আগের বছর বহুরূপী যখন এসেছিল একটা প্রমাণও পেয়েছে অনেক বড় একটা দর্শক। বহুরূপী তো আই থিঙ্ক তুমি দেখেছো। তো ওখান থেকে একটা বিশ্বাস তো থাকেই না দর্শকে যে রক্তবীজ 2 ভালো হবে। সেই অনুযায়ী রক্তবীজ 2 রক্তবীজ 1 এর মতো অতটাও স্টোরি দিক থেকে অডিয়েন্সের বিল্ড করতে পারে না, স্টোরিটা বিল্ড করতে পারে না, মানে অডিয়েন্সের সাথে সেভাবে কানেক্ট করতে পারে। আমার ভিন্ন মত আছে। এই যে একটু আগে আমি বলছিলাম রিফাত ভাই, কারোর কোনোটা ভালো লাগবে, কারোর কোনোটা খারাপ লাগবে। আমার পার্সোনালি রক্তবীজ 2 ব্যাপক লেগেছে, এটা আমার ওপিনিয়ন, আমার ব্যাপক লেগেছে। আমি রূপমের সাথে একটা বড় ধরনের ক্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ছবিটা আমি যদি বলি পজিটিভ দিক, অবশ্যই আমার অঙ্কুশদার পারফরমেন্স কিন্তু দারুণ লেগেছে সিনেমাটায়। অঙ্কুশদার পারফরমেন্স আর ক্লাইম্যাক্স কিন্তু দারুণ লেগেছে। বাট ছবিটার যদি আমি করি, যদি সেই প্রোডাকশন হাউসের কথাগুলো ধরি যে কন্টেন্ট ইজ কিং, তাহলে আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা ওই পরিমাণ ইয়েটাকে রাখতে পারিনি। হ্যাঁ, এটা আমি যেটা বুঝলাম অডিয়েন্স করে তাদের অনেকেও বলেছে এই কথাটা। আমি নিজে পাবলিক রিয়াকশন নিয়েছি, সেখানে কিছু কিছু পাবলিক এই কথাটাও বলেছে যে না, এটা ওই রক্তবীজ মাপের হলো না। বাট ঠিক আছে, ক্লাইম্যাক্সটা মানে তোমার মনের ভেতর যে ছিল, অভাবটা ছিল, সেটা পূরণ করে দিয়েছে। তার মানে আমি যেটা বুঝতেছি, আমি নিজে পাবলিক রিয়াকশন নিয়েছি, তারা বলেছে রূপমের কাছে এরকম লাগার কারণটা হচ্ছে রূপমের এক্সপেকটেশন বেশি ছিল অনেক। রক্তবীজ প্রথমটা দেখার পরে ওর এক্সপেকটেশন ছিল যে তার থেকে বেটার কিছু আমরা পেতে যাচ্ছি। এটাই স্বাভাবিক, তাই না? একটা দর্শকের তো এই এক্সপেকটেশনই তৈরি হবে। তো দিদির কাছে ভালো লেগেছে, দিদির কাছে ভালো লেগেছে হচ্ছে দিদি অত গভীরভাবে ওইগুলা খুঁটিনাটি চিন্তাটা আনে না। আমি বলবো আমার কাছে কেন ভালো লেগেছে রিফাত ভাই। দেখো, এখানে ইন্ডিয়ায় থেকে বাংলাদেশে তুমি জানো সাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট করি বলে প্রচুর ব্যাকল্যাশ খেতে হয়। এটা দু দেশের মধ্যেই আছে। কিছু কিছু মানুষ ইন্ডিয়ান বাংলাদেশকে পছন্দ করে না, আবার বাংলাদেশিরা ইন্ডিয়াকে পছন্দ করে না। এটা কিন্তু আছে কিছু কিছু মানুষ। আমার কোথাও গিয়ে আমি সম্পৃক্ততাটা পেলাম কোথা থেকে জানো? আমার এই গল্পটাই খুব ভালো লেগেছে রক্তবীজ 2 এর। ওরা আসলে যেটা দেখাবার চেষ্টা করেছে, এটা একটা ট্রু ইনসিডেন্ট ছিল। এবং কতটা ট্রু ইনসিডেন্ট, দিদি এই সিনেমাটার মূল যে গল্প, এই গল্পের মূল একটা মেসেজ কি এইরকম? আমি যেটা অনুমান করতেছি তোমাদের কথা মতে, যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে একটা দারুণ একটা মেলবন্ধন থাকা উচিত আছে, এই ধরনের কিছু প্রকাশ করে সিনেমাটা। এটা তো আছেই। মেন মেসেজটা হচ্ছে সন্ত্রাসীদের কোনো দেশ হয় না, মানে তুমি উগ্রপন্থীকে কোনো দেশ হিসেবে ভাগ করতে পারবে না। আর যদি তো উগ্রপন্থীর দ্বারা তোমার দেশ বা তোমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক হচ্ছে, তাহলে দুই দেশ মিলে যাও সেই উগ্রপন্থীর হাত থেকে দেশকে বাঁচাবার জন্য। এটা একটা মেসেজ এই ছবির, সবচেয়ে মেন মেসেজ। তার সঙ্গে সঙ্গে ভারত এবং বাংলাদেশের যে সম্পৃক্ততা, আমরা এটা অনেকে বলে, আমরা বলি না, আমরা সবসময়ের জন্যই বলি যে বাংলাদেশ এবং ভারত পাশাপাশি দুটো দেশ, আমরা তো একই ভাষায় কথা বলি রে ভাই। তুমি অতীত ঘেটে দেখো, আজকে এত ক্ল্যাশ কেন হবে আমাদের মধ্যে? বড় বড় উচ্চ পদস্থ, আমি গতকালই তোমাদের সৃঞ্জয়দার সাথে আলোচনা করছিলাম এটা নিয়ে। পলিটিশিয়ানসদের দেখো, যখনই বাংলাদেশ কোনো বিপদে পড়েছে ভারত এগিয়ে গেছে, যখন ভারত কোনো বিপদে পড়েছে বাংলাদেশের সহায়তা প্রয়োজন পড়েছে বাংলাদেশ এগিয়ে এসেছে। তাহলে যখন ঊর্ধ্বতন মানুষগুলো সবসময়ের জন্য দুটো দেশের পাশে ছিল এবং তাদের মধ্যে যখন একটা এত ভালো সম্পর্ক ছিল, তাহলে কেন ওই উলু খাগড়াগুলো শুধু শুধু মারামারি করে এই জিনিসগুলো ঘটে? আমার এখানেই একটা কোথাও গিয়ে একটা মনে হয় কি এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক নয়। আর আমি ওই মেসেজটা নিয়ে ছবিটা দেখতে বসেছিলাম। আচ্ছা, কারণ রক্তবীজও কিন্তু একটা ট্রু ইনসিডেন্টের ওপরেই তৈরি হয়েছিল, তার মধ্যে কিছু ফিকশনাল বিষয়পত্র বা মেকিং। কিন্তু রক্তবীজ 2টা যেভাবে আমাদেরকে দেখিয়েছে না, এটা একেবারেই সত্যি ঘটনা। এবং তুমি যে ঘটনাগুলো ঘটতে দেখবে বড় পর্দায়, তুমি একজন বাংলাদেশি হিসেবেও ম্যাচ করাতে পারবে, আমি একজন ইন্ডিয়ান হিসেবেও ম্যাচ করাতে পারবো। আরে বাহ, এগুলো হতো, এরকম ছিল তাদের মধ্যে রিলেশন।
তার মানে তো এই ব্যাপারটা আমার ভাল লেগেছে, কারণ আমি তো প্রচুর বাংলাদেশি মানুষদের সঙ্গে এখন মিশি, ডে বাই ডে আমায় কথা বলতে হয়, আমার সাথে যোগাযোগ আছে। তো ব্যাক অফ দ্য মাইন্ড কি আমার তো ওটাই চলছে না যে বাংলাদেশি মানে ভারত বিরোধী, বাংলাদেশি মানেই খারাপ, বাংলাদেশি ভালো না, এইটা আমার ব্যাক অফ দ্য মাইন্ড চলছে না বলে আমার আরো এই ছবিটা ভালো লেগেছে। বাহ, মানে এই সিনেমাটা একটা পজিটিভ বার্তা দিয়েছে। ধরো আমি আমার রিভিউতে কেউ কেউ লোকজন আমাকে কমেন্ট করেছে, তুই তো এখন বাংলাদেশের দালালি করিস, তুই তো এখন শাকিব খানের দালাল, তাই তোর ভাল লেগেছে এই ছবিটা। আমি তাদের এই কমেন্টকে বহুত সাধুবাদ জানালাম, বেশ করেছিস বলেছিস, হ্যাঁ আরো বল আরো বল। কারণ এই লোকগুলোর মধ্যে না আসলেই এরা এমন ধরনের লোক, নিজের দেশ বিপদে পড়লে নিজের দেশকেই বাঁচাবার জন্য এগিয়ে আসবে না। দিদি একটা কথা এখানে আমি বলি, একটু ইন্টারাপ্ট করি। আমিও অনেক লক্ষ্য করি তোমাদের কমেন্ট বক্সে যারা এই ধরনের নেগেটিভ কথাবার্তা লিখে, তাদের আসলে মন মানসিকতাই নেগেটিভ। তোমরা ভিডিও করবে কাকে নিয়ে করবে এবং তোমাদের দর্শক কারা তোমাদের ভিডিও দেখবে সেটা দর্শকের ব্যাপার আর তোমাদের ব্যাপার। এখানে যারা ওই যে কাবাবের ভিতরে যে হাড্ডি থাকে সেই হাড্ডি হইতে আসে, তাদের সমস্যা, তাদের ব্যক্তিগত সমস্যা হচ্ছে তাদের মাথায় প্রবলেম, নাকি তাদের খেয়ে দেওয়ার কোনো কাজ নাই, কেন তারা এই ধরনের কমেন্টগুলো করে এটা তারাই খুব ভালো জানে। তবে এগুলো করে দিন শেষে আসলে কিন্তু তোমাদেরকে আটকে রাখতে পারতেছে না। তোমাদের আমি যখন প্রথম পরিচয় হয় তখন দেখেছিলাম যে 2 লাখ বা সামথিং এরকম সাবস্ক্রাইবার ছিল তোমাদের চ্যানেলে। তারপর ফেসবুক পেজটাতেও 1 লাখেরও কম, আমার মনে হয় 80,000 দেখেছিলাম নাকি তারও কম ছিল ফলোয়ার্স ছিল। তো তোমরা কিন্তু একভাবে তোমাদের কন্টেন্ট কনস্ট্যান্টলি করতেছো, কে কি বলতেছে সেটা দিকে তাকাও নাই। এই কারণে কিন্তু আজকে এই অবস্থানে যতটুকু যা আসছো আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পজিশনে কিন্তু এখন আছে। তোমাদের মানে বিশেষ করে যারা সিনেমা নিয়ে কথা বলে কলকাতার যত ইউটিউবার্স আছে তাদের সবার মধ্যে তোমাদের নাম্বারের দিক থেকে কিন্তু তোমরা এগিয়ে আছো। এই দেখো, তুমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি কন্টেন্ট ক্রিয়েটার, বা রূপমও কন্টেন্ট ক্রিয়েটার। আমরা কন্টেন্ট ক্রিয়েট করি কাদের জন্য? অডিয়েন্সের জন্য। একটা তুমি দোকানে কিছু পসরা সাজিয়ে বসেছো, তোমার যে জিনিসটা বেশি বিক্রি হবে তুমি সেই জিনিসটা তুলবে তো তোমার দোকানে বেশি বেশি করে। সিম্পল কি বলে? তো আমার চ্যানেলে আমি যে অডিয়েন্সের কাছ থেকে বেশি ভালোবাসা পাচ্ছি, যে মানুষটাকে নিয়ে কথা বলে সর্বাধিক ভালোবাসা পাচ্ছি, আমি সেই মানুষটাকে নিয়ে কথা বলবো না? এটা শুধু ভিউজের জন্য বা আমার চ্যানেলের ইনকামের জন্য বলছি না। তোমরা তোমাদের জায়গায় রাইট আছো এবং রাইট আছো বিধায় কিন্তু ভালো কিছুই হচ্ছে। যখন তোমরা সৎ থাকবে, যতদিন মানুষ তার নিজের কাজে সৎ থাকে ততদিন কিন্তু নিজের কাছে সে একটা আত্মতৃপ্তি ফিল করে, সেটা তোমরা করতেছো। এবং তোমাদেরকে যারা ভালোবাসে তারা কিন্তু মন থেকেই ভালোবাসে, আর যারা হেট করে তারা হেট করতে থাকুক, এভাবেই চলতে থাকুক। এটা দরকার আছে, হেটার্সেরও দরকার আছে। একদম হেটার্স যাদের না থাকে তাদের জনপ্রিয়তা আসলে জনপ্রিয়তা না, সেটা ফিল করা যায় না। আমি এগুলোকে কিছু পাত্তা দিই না, কারণ আমি সমালোচনা যার বেশি হয় তাকেই মানুষ বেশি পছন্দ করে, তাকেই বেশি সবাই প্রশংসা করবেই করবে। যাদের দেখবে এটা স্বাভাবিক বিষয়। আমি হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কুইন ছিলাম সোশ্যাল মিডিয়ায়, কন্ট্রোভার্সিয়াল কুইন। কিছু মানুষ এর সমালোচনা করবেই করবে। তুমি ভালো কাজ করলে তোমাকে নামানোর চেষ্টা করবেই করবে, করতে দাও না তাদেরকে, সমালোচনা করুক। এরকম এসেছিল যখন আমি ডিসাইড করেছিলাম আমি আর ইউটিউবে ভিডিওই বানাবো না। মানে আমি এত কোণঠাসা হয়ে গেছিলাম কন্ট্রোভার্সি পেতে 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 পেতে, আর হচ্ছে অসভ্যতা সহ্য করতে করতে করতে। সোশ্যাল মিডিয়ায় যত রকমের অসভ্যতা করা যায় একটা মহিলাকে বা মেয়েকে নিয়ে, সব রকমের করতে কেউ ছাড়েনি আমাকে। তোমাদের সৃঞ্জয়দা আমাকে একটাই কথা বলে গেছে যে যত অ্যাটাক হচ্ছিস তার মানেই হচ্ছে লোকের চোখে পড়ছিস, তোকে নামাবার জন্য এগুলো করছে। তো এখন না আমাকে নিয়ে ছুটকো ছাটকা কে কি বললো, হ্যাঁ সেটা যদি এখন আমার পরিবার নিয়ে টানাটানি হয় বা আমার মান সম্মান নিয়ে টানাটানি হয় তাহলে জিভ টেনে ছেড়ে দেবো। তা বাদে আমি এই হাতির বাচ্চা না ঘোড়ার বাচ্চা, নাকি আমি কুমড়ো পটাশ, নাকি আমি কি, এখন তো আবার বলে হাতি থেকে মশা হয়ে গেছিস, নানান রকমের। আমি বলি ভাই বলতে থাক, তোরা আরো বল, তোদের কাজই বলা, আর আমার কাজ হচ্ছে আমার কাজ করে যাওয়া। সেটাই দিদি, আমার খুবই ভালো লাগে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে হয়তো জানেই না যে আমি কিন্তু দিদি দাদা তাদের কন্টেন্ট কিন্তু অনেক দেখি। এখন আমার অনেক দর্শক আছেন যারা হয়তো ভাবেন যে এরা আলাদা, এরকম কিছুই না। আমার সাথে শারদ মিউজিক ভেঞ্চার্সের দাদা দিদির অনেক ভালো সম্পর্ক, আজকে না
প্রায় আমি যতদিন যাবত ইউটিউবে আছি ততদিন যাবত। এই যে আজকের ভিডিও পডকাস্ট, এটা আরো অনেক আগে হওয়ার কথা ছিল, প্রায় 1 বছর মনে হয় হয়ে গেছে, যে 1 বছর আগে আলোচনা করেছিলাম যে আমরা এরকম একটা পডকাস্ট করব, হয়ে উঠতেছিল না আসলে, এই যে হয়ে গেল। সো আপনারা মনে রাখবেন যে আমরা ভিডিওতে এসে যেটাই বলি না কেন, যেভাবেই প্রেজেন্ট করি না কেন, আমাদের পার্সোনালি আমাদের সম্পর্ক অনেক ভালো থাকে। এবং এই ঘটনাটা দেখবেন যে আপনারা যারা এই মিডিয়া জগতের, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। দেখবেন শাকিব খান সে তার ক্ষতি যে চাচ্ছে তার সাথেও খুব ভালো একটা সম্পর্ক আছে, কিন্তু সেটা আমরা জানি না। আমরা সামনে যেটা দেখতেছি ভাবতেছি যে অনেক কিছু, ভিতরে অনেক সমস্যা, আসলে বাস্তবে সেটা না। সো আমার মনে হয় যে অনেকেই, অনেক দর্শক অনেক নেগেটিভ মাইন্ডে নেন, অনেক সময় অনেক নেগেটিভ ভাবে কমেন্ট করেন। এগুলো করে আপনাদের আসলে কোনো লাভ হয় না। দিন শেষে লাভটা হয় কার? যার ভিডিও তার। আপনার একটা নেগেটিভ কমেন্ট ওই ভিডিওটাকে আরো বুস্ট করে, কারণ ইউটিউব নেগেটিভ কমেন্ট দেখে না, ইউটিউব দেখে শুধু কমেন্ট। সো ভালোই করতেছেন যারা নেগেটিভ কমেন্ট করতেছেন, চালিয়ে যান, আরো বেশি বেশি নেগেটিভ কমেন্ট করেন। আমার এটাই যে রিফাত ভাইয়া এটা বললে না যে ওই সাকিব ভাইয়ার কাছে কেউ আছে, মানে ও যে ক্ষতি যায় যেটা বুঝতে হয়, আমার ওই কথাটা মাথায় চললে কিছুদিন আগে আমরা না পৌশালী দিও জানে, পৌশালী দি আমার আরো কয়েকজনের নামে নাকি একজন থানায় গিয়ে বাংলাদেশের কথা বলছে, থানায় গিয়ে মামলা দিয়েছিল, ঠিক আছে? আমার ওই কথাটা মাথায় ঢুকলো, ঠিক আছে? একজন আমেরিকাবাসী রয়েছে, সে বাংলাদেশের একজন উকিল রয়েছে, ঠিক আছে, কি উকিল আমি জানি না, সে উকিলকে দিয়ে বলেছে এই 5 জনের নামে মামলা দিতে। তো সেই মামলা তো আমার কাছে এখনো এলো না। জানিস কি বলবো আসলে, তুই তুললি, এটা যদি ট্রেলারে দেওয়া যায় তোর পডকাস্ট ব্লকবাস্টার ভাই, ব্লকবাস্টার পডকাস্ট এটা। না আসলে কি সত্যি বলতে রূপম, কি মোমেন্ট ছিল সেই টাইমটায়। আমি কারোরকে নিয়ে কিছু বলতে চাই না, যার যেটা কাজ সে সেটা করবে। তবে আমি একটাই কথা বলতে চাই যে বাংলাদেশ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি রিফাত ভাই, প্রচুর ভালোবাসা পাই। বিশ্বাস করো, কোনোদিন ভাবতে পারিনি যে বাংলাদেশবাসীর কাছ থেকে এত ভালোবাসা পাবো। এবং এটা হয়তো সাকিব ভাইয়া ছাড়া হতোই না কখনো, ওই মানুষটা ছাড়া হতোই না, আমি রিচই করতে পারতাম না। না দিদি আমি কিন্তু তোমাদের কন্টেন্ট ফলো করছি অনেক, দেখছি যে হচ্ছে তোমরা কখনোই শাকিব খানের কোনো ধরনের ক্ষতি হোক বা কোনো ধরনের মানে এক চুল পরিমাণ নেগেটিভিটি তোমরা করো নাই, আমি আমার চোখে দেখি নাই। তারপরেও কিছু পেজে এমন সব পোস্ট তোমাদেরকে নিয়েই করা হয়েছে যেগুলো আসলেই দৃষ্টিকটু ছিল, যেগুলো দেখে অনেক দর্শক ভুল বুঝতে পারে, এখনো যদি দেখে গায়ে কাটা দিবে এমন সব পোস্ট আছে। সো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এগুলো করতেছিল, দিন শেষে জয়টা কাদের হলো? দিন শেষে আসলে ফলাফলটা, রেজাল্টটা কি আসলো? এখন তো তারা হারায় গেছে, টিকে রইলো কারা? তুমি জানো রিফাত ভাই, একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি, এটা দর্শকেরও জানা উচিত। যখন থেকে সাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট তৈরি করা শুরু করলাম, আমার আগে রূপম শুরু করেছিল। রূপম আমাকে বলেছিল, এক্স্যাক্টলি আমার মনে আছে, আমরা দীঘা যাচ্ছিলাম, একসাথে আমরা ঘুরতে যাই। রূপম আমায় বলেছিল, পৌশালীদি আমি যে কি ভালোবাসা পাচ্ছি তুমি ভাবতে পারবে না। আমি বললাম, তুই ভালোবাসা পাচ্ছিস? সাকিব ভাইয়ার সিনেমা আমি তার আগেই দেখেছি, কারণ আমাদের এখানে নবাব, শিকারি, চালবাজ এগুলো টেলিভিশনে দিত সিনেমাগুলো। তো আমাকে রূপম বলল যে পৌশালীদি তুমি একটা কন্টেন্ট এই মানুষটাকে নিয়ে বানিয়ে দেখো, তুমি কি ভালোবাসা পাবে। আমার এখন মনে আছে রূপম, গাড়ি থেকে নেমে আমরা প্রিয়তমা নিয়ে কন্টেন্ট বানিয়েছিলাম, এবং প্রিয়তমা সেদিনকে এসেছিল ফার্স্ট লুক টিজারটাই সাকিব ভাই, হ্যাঁ আমি গাড়িতে যেতে যেতে, দীঘা যেতে যেতে আমি রূপমকে বললাম, রূপম 10,000 মানুষ দেখে ফেলেছে আমার ভিডিও, আমি ভাবতেই পারছি না। মানে আমি কখনো তার আগে সাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট করিনি, 10,000 কম সময়ের মধ্যে, ওটা হ্যাঁ কম সময়ের মধ্যে, মাত্র 2.5-3 ঘন্টার মধ্যে। হ্যাঁ, তো যাই হোক, এবার আমি যে কথাটা থেকে আসছিলাম, তারপরে আমি র্যান্ডামলি কন্টেন্ট বানানো শুরু করলাম, সাকিব ভাইয়াকে নিয়ে পড়াশোনা করা শুরু করলাম। তারপরে ধরো দরদের সময় বেনারস গেলাম, সাকিব ভাইয়ার সঙ্গে ফার্স্ট টাইম দেখা হলো। দেখা হওয়ার পরে তো মানুষটাকে, মানে মানুষটার শুধু প্রেমে না, আমি তো বলছি মেগাস্টার হলে এরকম হও, কি ডাউন টু আর্থ একজন মানুষ। ভালো, আসলেই ভালো।
আমি কি বলবো, আমি ছোটবেলা থেকেই তো শাকিব খানের সিনেমা ফলো করে আসতেছি, দেখতেছি যে কিভাবে তার গ্রো আপটা হইলো, এই পর্যন্ত সে আসলো কিভাবে, কি স্ট্রাগলের মধ্য দিয়ে। সো আমি বলবো যে আসলে ব্যক্তিগত জীবন, ব্যক্তি জীবন সেটা আলাদা বিষয়। তার জীবনে যেটা হয়েছে, এরকম অহরহ মানুষ আছে যারা মিডিয়ার মানুষ না, তাদের এর থেকেও খারাপ সময় গেছে, এর থেকেও খারাপ অবস্থা, ব্যক্তি জীবনের কথা বলতেছি। তো সেই জীবনকে নিয়ে আমরা কাদা ছোড়াছুড়ি করার কে? আমরা কেউ না। আমরা তার সিনেমা দেখব, সে সিনেমায় কেমন করতেছে, তার পারফরমেন্সটা দিনকে দিন কিরকম গ্রো আপ হচ্ছে সেটা দেখব। এটাই একজন দর্শক হিসেবে আমাদের হচ্ছে দেখার বিষয়। এই যে দাদা দিদির ভিডিও যারা দেখে, তাদের আমার বিশ্বাস যে তাদের ভালো লাগে, তারা নেগেটিভিটিটা ছড়ায় না। তারা কলকাতা বলতে ইন্ডিয়া থেকে বাংলাদেশের সিনেমার কথা বলে। এটা একটা আমাদের জন্য একটা গিফট, অবশ্যই গিফট। আর একজন ভালো মানুষ কখনোই একটা দেশের সাথে আরেকটা দেশের দুঃসম্পর্ক হোক, একদম কাদা ছোড়াছুড়ি চলতে থাকুক, এগুলো চাইতে পারে না, নেভার। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার এই চ্যানেল ক্রিয়েট করাই হয়েছে হচ্ছে সিনেমার এপার ওপার। ইন্ডিয়ার সিনেমা নিয়ে আমরা কথা বলবো, ইন্ডিয়া আমাদের বাংলা সিনেমা নিয়ে কথা বলবে, এভাবে বাংলা সিনেমার একটা প্রসার ঘটবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সো আজকের এই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল এজন্যই যে আমি হচ্ছে এই যে পৌশালিদিকে এখানে আনতে পারলাম, তার মুখ থেকে এই যে এত ভালো ভালো কথা আমাদের বাংলা সিনেমা সম্পর্কে আমি শুনতে পারতেছি। এটা কিন্তু আজকে সম্ভব হইতো না যদি পৌশালিদি, সৃঞ্জয় দা সেই প্রিয়তমা থেকে আজ পর্যন্ত এই চেষ্টাটা না চালিয়ে যেতেন, এত নেগেটিভ কমেন্ট সহ্য করে এই পর্যন্ত না আসতেন। এই যে বাংলা সিনেমা নিয়ে তারা কথা বলতেছে, বাংলাদেশের সিনেমা নিয়ে কথা বলতেছে, এই ব্যাপারটা যাদের কাছে নেগেটিভ মনে হবে তারা বাংলা সিনেমার শত্রু আমার কাছে মনে হয়। তো এটাই আর কি। তো রিভার ভাই, আমি যেটা বলতে গুলিয়ে গেলাম, শোনো ঘটনাটা। সেটা হচ্ছে এই কন্টেন্ট তৈরি করতে শুরু করার 2 মাসের মধ্যে আমার কাছে কিছু থ্রেট কল আসতে শুরু করলো, ফোন বাংলাদেশ থেকে। সেই থ্রেট কলে আমি শুনতে পাচ্ছি একদম তুইতুকারি করে বলা হচ্ছে, এই শোন, তুই শাকিব খানকে নিয়ে ভিডিও করা বন্ধ কর, নাহলে তোকে দেখে নেব। প্রথম 3-4 দিন এরকম থ্রেট কল পাই, তারপরে দেখছি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে লেখালেখি শুরু হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা পোস্ট। তার মাস 2 বা 3 পরে যে গ্রুপ বা যে দলটা থেকে এই পুরো কাজটা করা হচ্ছিল, আমি নাম না মেনশন করি, তাদেরই একজন, তারও নাম মেনশন না করি, সেই ভেতর থেকে আমাকে কল করে জানালো যে দিদি এই ঘটনাগুলো তোমাকে নিয়ে কিন্তু হচ্ছে। আমি বললাম যে কেন, মানে আমি তো কিছু করিনি। এই অবস্থা ওরা কেউ চায় না যে তুমি শাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও তৈরি করো, ওরা চাইছে না যে তুমি শাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করো, কারণ ওদের ধারণা যে তুমি বেশি রিচ পাচ্ছ, তোমার ভিডিও মানুষে বেশি দেখতে পছন্দ করছে, তাই ওদের ভিডিওটা রিচ কম পাচ্ছে, তাই তোমার কাছে আরো থ্রেট কলস যাবে। এবং একটা সময় আমাকে প্রচুর ডিমোটিভেটেড করা হলো। আমার পেছনেই আমি সব প্ল্যান শুনতে পাচ্ছি যে আমাকে নিয়ে এই সময় এরকম পোস্ট হবে, এই হবে, ওই হবে, সেই হবে, আমি সবটা জানতাম, কিন্তু আমি কিচ্ছু কাউকে কোনোদিনও একটা কথাও বলিনি। কিন্তু আমি একটাই জিনিস বলতে চাই রিফাত ভাই, আল্লাহ বলো, ঈশ্বর বলো, গড বলো, সবই তো এক অদৃশ্য শক্তি, আমরা তো বিশ্বাস করি, আমাদের বিশ্বাস, যিনি আছেন আজকে সেই মানুষগুলো নেই আর, মানে খোলসা হয়ে গেছে সব। ঠিক আছে, দেখো দিদি, ওই যে ঝামেলা ক্রিয়েট হয়েছিল, যারা ক্রিয়েট করছিল সুদূর আমেরিকা বলো, যেখানে বলো সেখান থেকে, ঠিক আছে, আমি কিন্তু একদম চুপ ছিলাম। আমার সাথেও কিন্তু ঝামেলা করার ট্রাই হয়েছিল, পারে নাই, একদম চুপ ছিলাম। কিন্তু দেখো দিন শেষে কি হইলো, দিন শেষে অটোমেটিক্যালি সবাই বুঝে গেল, কিন্তু দর্শক কিন্তু ঠিকই বুঝলো যে আসলে কে রাইট ছিল, কে রং ছিল। তারপরেও আমি কোনো কথা বলি নাই। আমার কমেন্টে এসে কমেন্টের রিপ্লাই দেয় হচ্ছে সুশীল হয়ে গেছি আমি নাকি, হ্যান ত্যান। আরে ভাই, আমি শাকিব খানের ব্যক্তি জীবন নিয়ে কেন কাদা ছোড়াছুড়ি করতে যাব? তার সিনেমা আসুক তখন কথা বলবো, তাই না? তার সিনেমা আসুক কথা বলবো। দর্শক, আমরা অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতেছি, আমরা অনেক, তবে এগুলো ব্যক্তিগত বিষয় না, এগুলো অলরেডি এখন পাবলিকালি প্রকাশ হয়ে গেছে। এই ব্যাপারগুলো নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে। সবাই নিশ্চয়ই রিলেট করতে পারলেন যে আসলে কি বললাম এতক্ষণ জুড়ে। তো এখন মনে হয় আবারও একটা কথা, সিনেমায় আমরা ফেরত যাব, তার আগে একটা কথা বলে নেই। সেটা হচ্ছে দিদি, আমি একটা বিষয় লক্ষ্য করেছি, তোমার লুক
অ্যান্ড তোমার যে হচ্ছে প্রেজেন্টেশন আগের থেকে কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। বিশেষ করে কমেন্টগুলা দেখে আমিও একমত, ওই কমেন্টগুলোর সাথে দিদি কিন্তু আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। কি বলো রূপম? একদম একদম দিদির এই 1 বছর মানে ডায়েটটা একদম প্রপার 100% মেইনটেইন ছিল বলে কিন্তু আমি অনেকে বিশ্বাস করো আমি না দেখে জাস্ট হা হয়ে গেছে। আমি বলি, আমি সিরিয়াসলি বলতেছি, আমি অনেক দিন যাবত সিনেমা রিলেটেড কন্টেন্ট মেক করি না বিধায় সিনেমা রিলেটেড কথাবার্তা খুব একটা দেখা হচ্ছিল না। হঠাৎ করে একদিন দিদির একটা ছবি হচ্ছে দেখলাম দাদার সাথে, সৃঞ্জয়ের দার সাথে দিদির একটা ছবি দেখে চিনতে পারলাম না যে এটা কে। হয়তো এআই দিয়ে হয়তো মেক করছে, হয়তো এরকম স্লিম সাজছে, পরে একটু ভালোভাবে দেখি যে না এত স্লিম হয়ে গেছে। এই প্রসঙ্গে দিদিকে জিজ্ঞেস করবো যে 1 বছর আগে তুমি যেরকম কমেন্ট পেতে বা তোমাকে যেরকম বডি শেমিং করা হতো, আজকে 1 বছর পর অনেকেই কিন্তু এই জিনিসটা থেকে পুরোপুরি উল্টে গেছে। তো এটা নিয়ে তুমি কি বলতে চাও? আমি এগুলোকে কিভাবে সম্ভব হইলো সেটা বলো দিদি। যখন কনস্ট্যান্টলি আমাকে হাতি 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 শুনতে হতো না, আমার মনে হতো দাঁড়া এবার আমি তোদের মশা হয়েই দেখাবো। যাক, দেখছো সমালোচনাকারীদের জন্য কিন্তু এটা কিন্তু ভালো হয়েছে, মানে সমালোচনাকারীরা কিন্তু তোমার উপকার করছে। হ্যাঁ, অনেক বড় উপকার হয়েছে এটা। আরেকটা বিষয় হচ্ছে আমার যেটা মনে হয় যে এই স্বাস্থ্যটাও কিন্তু আল্লাহর দান, হ্যাঁ, সৃষ্টিকর্তার দান। হ্যাঁ, এইটা নিয়ে যারা শেমিং করে, যে যারা হচ্ছে কটু কথা বলে, এটা আসলে তাদের জ্ঞানের অভাব বিধায়ী তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে, তাই না? তো আমি খুবই ইমপ্রেস হয়েছি, আমি খুবই খুশি যে তুমি তোমার প্রতি যত্নশীল হয়েছো আগের তুলনায়। এবং দাদাকেও বলবো যে দাদা দিদির কাছ থেকে কিছু শেখো। এই যে দেখো দাদা, দিদি কিন্তু কি সুন্দর করে মেনটেন করতেছে, সে সুন্দর হয়ে যাচ্ছে। তুমি কিন্তু যদি পিছিয়ে যাও তাহলে কিন্তু 2 দিন পরে এই যে তোমার সাথে এটাই হবে না, মানে ম্যাচিং করারও একটা বিষয় আছে। তুমি নিজেকে আরো বেশি কি বলে একটু জিম টিম করে দিদির মতো একটু একটা আগের প্ল্যান, আগের কি শিডিউল ছিল, দুজনে মিলেই রাতে বাইরে ডিনার করতাম আগে। এখন ব্যাপারটা কি হয়েছে, আমি তো আর বাইরের খাবার খাই না একেবারেই, তো ওইখান থেকেই তোমার সৃঞ্জয়াকে বলেছি আমি খাবো না, যাও নিজের জন্য কিনে আনতে পারলে কিনে আনো। তো ও বলে যে না ঠিক আছে থাক, তুই খাবি না যখন আমিও খাবো না। এইটা একটা হয়েছে, আমি চেষ্টা করছি আসলে। না না, আসলে এটা খুব ভালো হয়েছে, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। তোমার আগের তুলনায় অনেক ইমপ্রুভ হয়েছে, আশা করি সামনে আরো একদম ভালো ভালো। এটা আমার খুব ভালো লাগছে, পজিটিভলি বললাম আর কি। তো আমি বাংলাদেশে গেলে মিনিমাম 5 থেকে 7 কেজি ওয়েট গেইন করে আসবো, কারণ আমি বহুত মেছো, আমি বিশাল মাছ খেতে ভালোবাসি। বাংলাদেশে অনেক অনেক ভালো ভালো অপশন আছে, খাওয়ার অনেক অপশন আছে দিদি। ইলিশ মাছ কেউ আসলে তুমি অবশ্যই আমার সাথে দেখা হবে। আমিও ইন্ডিয়াতে যাব বলে ঠিক করছি। আমি ভিসার জন্য আবেদন করব সামনে, ভিসা না সরি পাসপোর্টের জন্য আবেদন করব সামনের মাসে ইনশাআল্লাহ। তার পরবর্তী সময়ে কোন এক সময় যাব। স্বাগত, যত তাড়াতাড়ি সম্ভব এসো, যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমরাও চেষ্টা করব দেখি সোলজারের সময় যদি বাংলাদেশ যাওয়া যায়। যাবি রূপম? হ্যাঁ, ইচ্ছা তো থাকে, বারংবারই থাকে, বাট সেই আর যার হয় যখনই সিনেমা তখনই দেখি। তুই আর আমি ইচ্ছে করে লাভ নেই। না আসলে খুব ভালো হবে, অবশ্যই আমরা দেখা করব একসাথে, একটা দারুণ একটাই হবে। তো সোলজার নিয়ে কথা বলি। মেগাস্টার শাকিব খানের সোলজার, আবার যে পরিচালক ওনার নামও শাকিব ফাহাদ, নামের সাথে মিল আছে। সিনেমাটা নিয়ে কতটা আশাবাদী তোমরা? আমি তো খুবই 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 আশাবাদী, কারণ কি আমাদের দেশে এর আগে কখনোই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এই ধরনের বাহিনীগুলো নিয়ে সিনেমা হয় নাই। তোমাদের ওখানে তো হয়, কিন্তু আমাদের এখানে হয় নাই। তো খুবই এক্সাইটেড যে হচ্ছে কি হতে চলেছে সিনেমায়, আসলে কি ধরনের গল্প, সত্য ঘটনা অবলম্বনেই নাকি পুরাটাই কাল্পনিক। তো এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। তোমাদের কি অবস্থা এই সিনেমা নিয়ে, কি মন্তব্য? বিশাল এক্সাইটেড। সোলজার নিয়ে আমি খুব এক্সাইটেড, সোলজার নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ আমি আরো এক্সাইটমেন্টের কারণ হচ্ছে যখন জানতে পারলাম যে শাকিব ভাইয়া বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলবেন, আমার ওই একটাই জিনিস টাক করেছে আমায়, যে কি বলবে। মানে আমি যেটা আগের দিনও বলছিলাম যে শুধু বাংলাদেশ বলে নয়, দেখো প্রতিটা দেশেরই দেশবাসী যারা আছেন অনেক সময় হয়তো অনেক কথা তারা বলতে চান কিন্তু বলতে পারেন না। তো যদি সত্যি বড়
পর্দায় দেশীয় মেগাস্টারকে দিয়ে এরকম কিছু কথা বলিয়ে দেওয়া যায় যেটা সাধারণ মানুষের কথা, ওটা দর্শকের হার্ট টাচিং যদি হয়ে যায় এই ছবি ঈদ ছাড়া ব্লকবাস্টার হয়ে দেখাবে, আমার এটা ধারণা। এই সিনেমা ঈদ ছাড়া ব্লকবাস্টার হওয়ার একটা ব্যাপক চান্স আছে। তার আরেকটা কারণ আমার যেটা মনে হয় যে কিছুদিন আগে বাংলাদেশের যে সিচুয়েশন গেল সেটা খুবই রিলেটেবল এই সিনেমার সাথে। আমি যেটা শুনলাম যে গল্পের যে প্লট, সেই গল্পের প্লট বর্তমান সময়কে মাথায় রেখে করা। শাকিব ফাহাদও নিজে অনেকবার অনেকগুলো ইন্টারভিউতে এটা উল্লেখ করতেছেন বারবার, এবং খুব সততার সাথে খুব সাহসের সাথে তারা এটা প্রকাশ করতেছে আর কি, যেটা অন্যান্য পরিচালক আমি করতে দেখি নাই কখনো। উনি কিন্তু বারবার বলতেছে যে সমসাময়িক ঘটনাগুলোকে তুলে ধরার চেষ্টা করব। অন্যান্য সময় আমরা দেখি যে সিনেমায় এই কথাটা শোনা যায় না, বলে যে না সম্পূর্ণ আমাদের কাল্পনিক। স্পষ্ট ভাবে বলে বুঝিয়ে দিচ্ছে যে কোনো না কোনো সত্য ঘটনা থেকে হয়তো বা ইন্সপায়ার হতে পারে, কোনো না কোনো সত্য ঘটনা হোক বা সিচুয়েশনকে কেন্দ্র করে হোক, আমরা একটা দারুণ বার্তা পেতে পারি এই সিনেমার মাধ্যমে। সোলজারের যে লুকটা, ও মাই গড, আমি তো অনেকদিন ধরে সিনেমা নিয়ে কথা বলি না, বাট এই লুক দেখার পরে চুপ থাকতে পারি নাই। আমি একটা কথা বলবো সোলজারের ইয়েটা নিয়ে। আমি যখন প্রথমে শুনি যে ফার্স্ট মানে ট্রেলার এরকম নাম দিয়ে ওটাকে পাবলিশ করা হয়, আমি ভাবছি যে ফার্স্ট ট্রেলারটা আর কি, তারপরে বোঝা গেল ওটা অ্যাকচুয়ালি মানে ফার্স্ট লুক টিজার বা ওরকম টাইপের ইয়ে জিনিসটা করেছে। এবার আমার সত্যি কথা বলতে যেরকম ভাবে জিনিসটাকে দেখাচ্ছে, হ্যাঁ ওই গ্লিমস, যেরকম ভাবে লেখাগুলো উঠছে যে কারাপশন, সিন্ডিকেট, তারপর রিভেঞ্জ, তারপরে আসলো যা কমন ম্যান, তো তারপরে যেরকম ভাবে জাম্প করে যে লুকটা দেখানো হলো, চিৎকার করছে মেগাস্টার শাকিব খান এবং গায়ে রক্ত লেগে, এবং ভালো করে কস্টিউমটা দেখলে বুঝতে পারবে যে তাকে কিন্তু কেউ একজন বন্দি করে রেখেছে, এবং একটা কয়েদির মধ্যে যেরকম ড্রেস হয় না, মানে একটা তাণ্ডবে আমি যেটা দেখলাম, হ্যাঁ ওরকমই, মানে একজন সাধারণ মানুষই যে কিনা এই সিন্ডিকেট বা যেই বাংলাদেশে যেই বর্তমান অবস্থাটা আমরা দেখেছি কিছুদিন আগে, তার বিরুদ্ধে গিয়ে হয়তো এই ছেলেটা কিছু বলতে যাবে যার জন্য তাকে আটকে দেয়। তো এই ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। বাট ওভারঅল টিজারটা আমি যদি প্রেজেন্টেশন বলি, মানে যেরকম ভাবে ইয়ে করেছে, আমার সেটা খুব একটা ভালো লাগেনি। যদি পোস্টার আকারেই জিনিসটাকে প্রেজেন্ট করতো ওই লুকটা দিয়ে, যেরকম রারুম বলে একজন আছে, রারুম ওই পোস্টারটা বানিয়েছে, ওখানেই যদি ছোট ছোট করে লেখা থাকতো যে কারাপশন, রিভেঞ্জ, সিন্ডিকেট দিয়ে বড় করে লেখা থাকতো যে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি, ওটা করলেই বেটার হতো। তো এই আর কি, লুকটা তো ঘ্যামা একটা লুক আমরা দেখতে পেয়েছি, ব্যাস এটাই আর কি বলা ছিল। হ্যাঁ, আমিও ওই লুকের কথাই বলতেছি দিদি। আমার কাছেও, দিদির কাছে আসি, আমার কাছেও লুকটাই বেশি ভালো লেগেছে। আর ফন্ট, তারপর হচ্ছে পারিপার্শ্বিক যে বিষয়গুলো ছিল ওই ভিডিওতে, সেগুলো আমার কাছে মনে হয়েছে যে খুব অল্প সময়ের মধ্যে তারা ম্যানেজ করে একটা কিছু দেখানোর চেষ্টা করেছে। তবে আমার মনে হয় না যে পরবর্তীতে এটা কন্টিনিউ হবে, আরো বেটার কিছু হয়তো আমরা পেতে যাচ্ছি সামনে। কি বলবো, হ্যাঁ ওটা খুবই, ওটা মানে যেই টিজার যেই ইয়েগুলো রেখেছে ওগুলো একটু লো গ্রেডেরই হয়েছে। এটা না অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে এটা একটা জাস্ট অ্যানাউন্সমেন্ট ছিল। এবং আমি যে এই যে তোমরা বলছো না যে সিন্ডিকেট বা এই যে এই পুরো ব্যাপারটা, কমন ম্যান, এই পুরো ব্যাপারটা যেভাবে করা হয়েছে, টিম এটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিল যে অ্যাকচুয়ালি গল্পটা কি নিয়ে হতে যাচ্ছে, টিমটা কি, গল্পের বিষয়বস্তুটা কি, গল্পটা এক্স্যাক্টলি আমরা কেউ ধরতে পারবো না। সম্পূর্ণ সিনেমার গল্পের একটা প্লট থাকে না, ওই গল্পের প্লটটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছে। এক্স্যাক্টলি, হ্যাঁ আমরা কিন্তু ন্যাচারালি সিনেমার ক্ষেত্রে মোশন পোস্টার তো আমরা পেয়েছি, আমরা বড়বাদের ক্ষেত্রেও পেয়েছি, আমরা আগেও পেয়েছি, বারবার পেয়েছি, কিন্তু এটার প্রেজেন্টেশনটা একটু আলাদা কিছু ছিল যেটা টিম ট্রাই করেছে। আমার কাছে খুব খারাপ লাগেনি। তবে হ্যাঁ, যদি বাকি ভিডিওর তুলনায় সবচেয়ে অ্যাট্রাকটিভ ছিল হচ্ছে শাকিব ভাইয়ার লুকটা, ওটায় যখন লোকে দেখে ফেলছে না, তখন আরো এই ভিডিওটা খারাপ লাগছে। বাকিটা মনে হচ্ছে প্রেজেন্টেশন আরো বেটার হতে পারতো। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটাকে একটু ইউনিক লাগছে, কিন্তু মানে এর আগে কোন সিনেমার মানে স্টোরি এইভাবে মানে প্রেজেন্ট করা হয় না। স্টোরিটা কেমন হবে, হ্যাঁ, এটার একটা সুন্দর একটা মনে হয় রোড ম্যাপ তারা করে তারপরে কিন্তু সিনেমাটা সামনে নিয়ে আসতেছে, আমাদের সামনে নিয়ে আসতেছে। সোলজারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দিদি, বাজেট সম্পর্কে কি জানো? এই সিনেমার বাজেট কেমন? আমি তো বললাম যে আমি আসলে বর্তমানে সিনেমা নিয়ে একটু কম খোঁজ খবর নিচ্ছি, তোমরা তো কন্টিনিউ করতেছো। আমি যেটা শুনেছি, আমার কানে যেটা এসছে আমি সেটাই বলছি। হ্যাঁ, আমি জানি না আমি ঠিক শুনেছি কি ভুল শুনেছি। ঈদ ছাড়া রিলিজ অনুযায়ী এই ছবিটার বাজেট অনেক বেটার, অনেকটা বেটার। মানে ন্যাচারালি কি হয়, ঈদ ছাড়া রিলিজ মানেই হচ্ছে প্রযোজক চেষ্টা করবেন আমি কম বাজেটের মধ্যে ছবিটাকে কমপ্লিট করব, কারণ ঈদে যেমন লোকে ছবি দেখতে আসে, নন ঈদে তেমন নাও আসতে পারে। কিন্তু সেই তুলনায় নাকি সোলজারের বাজেট বেশ অনেকটা ভালো।
এবার ভালো হওয়া দরকার দিদি। কখনো কেউ বলছেন 7 কোটি, কেউ বলছেন 8 কোটি, কেউ বলছেন 10 কোটি। এবার এক্সাক্ট বাজেট তো জানা পসিবল না, এটা তবে দিদি বাজেটটা মনে হয় ভালোই হবে। কারণ আছে, কারণ হচ্ছে যে এই ধরনের সিনেমাগুলোতে তোমার রিয়াল গান, রিয়াল তোমার মেশিন গান বলো, তারপর হচ্ছে আর্মি সেনাবাহিনীদের যে সবকিছুই কিন্তু রিয়াল দেখাইতে হয়। রিয়াল যদি না দেখাইতে পারে, একদম যদি দর্শকের সাথে কানেক্ট না করতে পারে, তাহলে কিন্তু ঝামেলা আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সিনেমার বাজেট খারাপ হবে না, ভালোই হবে। সেটা 10 কোটি হোক বা 16 কোটি হোক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে তারা যে গল্পটা দেখাতে যাচ্ছে সেটা কতটা রিয়েলিস্টিক বলে মনে হয় আমাদের কাছে, সেটা তারা করতে পারে কিনা, সেটাই হচ্ছে মূল বিষয়। তারপর যদি প্রিন্সের কথায় আসি, প্রিন্স সিনেমা নিয়ে কি বলবা? প্রিন্স কিন্তু একটা বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে। আমি যতটুকু জানি প্রিন্স সিনেমাটাতে সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে ওভারঅল সবকিছুর দিক থেকে, মানে সবকিছুতে ব্যাপকভাবে একটা নজর দেওয়া হচ্ছে এবং টাইম নেওয়া হচ্ছে অনেক অনেক লম্বা একটা সময় ধরে কিন্তু সিনেমাটা প্রি প্রোডাকশনের কাজ হয়েছে। শুটিং এর জন্য তারা অনেক সময় পাচ্ছে। কি মনে হয় কেমন হতে পারে? দেখো প্রিন্স ভালো হবে, নো ডাউট। এটা বড়বাজার থেকে অন্য ধাপে যাবে। প্রিন্সের যে একটা ওই যে ফার্স্ট লুক আসলো, তোমার পোস্টার আসলো, পোস্টারটা কিন্তু হলিউডের সিনেমার মতো একটা ভাইব দিছে। যে কি লেভেলের একটা পোস্টার করছে, পেছন সাইডটা দেখে এই মনে করো যে একদম কাঁপায় দিছে। এরকম একটা পোস্টার আমি বাংলা সিনেমা এর আগে দেখি নাই। একদমই তাই। আমার কাছে মনে হয়েছে, আমার রিসেন্টলি প্রিন্সের ডিরেক্টর এবং প্রডিউসারের সঙ্গে আমাদের দেখাও হয়েছিল কলকাতায়। আমি তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি, তারা বিশাল বড় একটা প্ল্যানিং করছে, বিশাল বড়, মানে প্ল্যানিংটা আকাশ ছোঁয়া। এবার দিন শেষে গিয়ে এটা সবচেয়ে সত্যি কথা, সিনেমার গল্প ভালো হতে হবে। একটা সিনেমা শুধু মেকিং দিয়ে কিন্তু ছবি দাঁড়ায় না আজকের ডেটে দাঁড়িয়ে। গল্পটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। গল্প ভালো প্লাস মেকিং ভালো, এক্সিকিউশন ভালো, সব দিয়ে একটা ছবি দাঁড়ায়। এবার প্রিন্সের গল্পটা যদি ভালো হয় তাহলে দর্শক এমনিই নেবে। প্রিন্সের গল্পটা ভালো হতেই হবে। প্রিন্সের গল্প ভালো এজন্যই হতে হবে, এর আগে তুফান নিয়ে অনেক কমপ্লেইন আমরা পেয়েছি। আমি ব্যক্তিগতভাবেও বলবো যে তুফানের গল্প আমার কাছে খুব বেশি যে আহামরি লেগেছিল এরকমটা আসলেই না। তুফানের গল্পের মতো যেন না হয়, অ্যাটলিস্ট আমি এখানে একটা ক্ল্যাশ দাঁড়া করায় দিতেছি। ক্ল্যাশ দাঁড়া করানোর অনেক সময় অনেক দরকারও আছে। তুফানের যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটিটা যেন বজায় থাকে এবং তার থেকেও বেটার কিছু যেন আমরা পাই সেই আশাই করি, এবং গল্পটা যেন অনেক ভালো হয়। কি বলো? একদমই। আর আমি একটা জিনিস এবার চাইবো প্রিন্স টিমের কাছে, সেটা হচ্ছে শাকিব ভাইয়ার সঙ্গে নতুন মুখ চাই। মানে যেমন তানজিন তিশা কিন্তু নতুন মুখ সোলজারে, আমি আর চাইছি না সেম নায়িকা রিপিট হোক, এবার একটু নতুন মুখ দরকার। আমি তাই মনে করি। শাকিব ভাইয়া বছরে 6টা ছবি করেন, আমি চাইবো 6টা ছবিতেই নতুন মুখ হোক। আমিও মনে করি যে আসলে শাকিব খানের জীবনে অনেক সিনেমা হয়ে গেছে, যে সিনেমাগুলোতে একাধিকবার একই নায়িকার সাথে সে কাজ করেছে। এইবার একটু ভিন্নতা রাখাই উচিত। প্রত্যেকটা নায়িকা যদি নতুন হয় সেটাই ভালো হবে, কারণ শাকিব খানের কোনো পুরাতন নায়িকা লাগে না। তার যে নায়িকা নিবে সে নায়িকার পরিচিতি অটোমেটিক্যালি হয়ে যায়। সো প্রথমে যেগুলো করছে শাকিব খান, প্রথম জীবনে যেভাবে কাজ করছে, এখনো যদি সেভাবে করে সেটা তার কেরিয়ারের জন্য ভালো কিছু হবে বলে মনে হয় না। আমার মনে হয় সে সেই চিন্তা থেকে কিন্তু এখন যে কাজগুলো করে সেখানে কিন্তু এই যে নায়িকা বলি বা হচ্ছে যে কোনো পরিচালক বলি, রিপিট কিন্তু করতেছে না সহজে। রিপিট করছে শুধুমাত্র রায়হান রাফির ক্ষেত্রে, কারণ রায়হান রাফি এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে ডিমান্ডেবল একজন পরিচালক। সে নিজেও শাকিব খানের সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকে। সো এই কারণে ভালো কাজ করে সে, অ্যাটলিস্ট কোয়ালিটিটা বজায় রাখে। শাকিব খানের মধ্যে ভেরিয়েশন আসুক, আমি মন থেকে চাই এইটা, যে হচ্ছে শাকিব খান এখন যে সিনেমাগুলো করবে সেটা যেন কাল্ট ক্লাসিক সিনেমা হয়। মানে গতানুগতিক সিনেমার এখন আর দরকার নাই, ক্যারিয়ার অনেক দূর চলে গেছে। উনি কিন্তু ওটা করছেও, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো যে একটার সঙ্গে একটার কিন্তু কোনো ক্যারেক্টারে কিন্তু সেরকম ভাবে মানে সিমিলারিটি থাকছে না। মানে একটা সোলজার করছে, একটা বরবাদ করছে, একটা তাণ্ডব করছে, আবার প্রিন্স করছে, ঠিক আছে, সিমিলারিটি থাকছে না, গল্পগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের হচ্ছে। বেস্ট ট্রাইটা করতেছে, তবে আমার মনে হয় যে কিছু ল্যাকিংস আছে গল্পের ক্ষেত্রে। মানে প্রত্যেকটা সিনেমার গল্পেই কেমন জানি মনে হয় যে আরো ভালো হইতে পারতো, কেন হইলো না, এরকম যে একটা আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে না। আমার মনে হয় শাকিব খান নিজেও এটা ফিল করতেছে, এই কারণে এই যে সোলজারের মতো একটা সিনেমা আসতেছে, এই কারণে এখন প্রিন্সের মতো একটা সিনেমা আসতেছে। আমার কোথাও কি মনে হয় জানো তো, এটা মানে নতুন নতুন রাইটারদের সুযোগ খুব একটা দেওয়া হচ্ছে না। এটা আমাদের এখানকার সেম অবস্থা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে, শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না, তোমাদের ইন্ডাস্ট্রিতেও আমি লক্ষ্য করলাম আগে যে সিনেমাগুলো হতো সেগুলোর গল্প কিরকম ছিল, আর এখনকার সিনেমাগুলো শুধু নামেই সিনেমা, তারপরে গল্প দেখতে গেলে যে কিছুই খুঁজে পাই না। অনেকটা
ওই রিলস ভিডিওর মতো লাগে সিনেমাগুলোকে, খুব দ্রুতই মনে হয় শেষ হয়ে গেল সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত। আমি দর্শক হিসেবে ফিলটা করতে পারলাম না, গভীরত্ব খুঁজে পেলাম না, এরকম হয়। সোলজার এবং প্রিন্স এবং ওপার বাংলা অর্থাৎ কলকাতার আপকামিং, কলকাতা না সরি আমি বারবার কলকাতা বলে ফেলি, টলিউড ইন্ডাস্ট্রির আপকামিং সিনেমাগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। ও জিদ্দার কথা বলাই হয় নাই এই ভিডিওতে, একদমই বলার ইচ্ছা ছিল কিন্তু আসলে বলবো বলবো করে আর বলা হইলো না। তারও একটা সিনেমা আসতেছে, সিনেমাটার নাম যেন কি, কেউ বলে ডাকাত, কেউ বলে ডাকাত, কেউ বলে, যদিও সিনেমার নামটা অনেক লেংদি হয়ে গেছে এই কারণে আমার খেয়াল থাকে না, শুধু এইটুকু খেয়াল থাকে কেউ বলে, তারপরে ভুলে যাই। ঠিক আছে, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এরকম হচ্ছে কেবিবি কেবিডি, আমরা শর্ট ফর্ম করেছি এটা। ওই শর্ট ফর্মটাও দিদি কেমন জানি কঠিন লাগে আমার কাছে, এত কঠিন হয়ে গেছে নামটা, খুব বড় হয়ে গেছে। তবে এই সিনেমাটার জন্য অনন্ত সিংহ, ব্যাস তুমি এইটুখানি মনে রাখো তাহলেই হয়ে যাবে। আচ্ছা বলো অনন্ত সিংহ। আচ্ছা, এই সিনেমাটার জন্য অনেক অনেক শুভকামনা। জিতের কামব্যাক আশা করছি, অনেক দিন যাবত আশা করছি। কামব্যাক না সরি, এটা বললে অনেকে আবার রাগ করে, যারা জিতের অনেক অনেক ভক্ত, আমি নিজেও ভক্ত। কামব্যাক বলি এই কারণেই যে জিতকে আমি যেভাবে দেখতে চাই সেভাবে অনেক বছর যাবত পাচ্ছি না, এটাই হচ্ছে কামব্যাক বলার মূল উদ্দেশ্য। আমি চাই যে আগের মতো করে ফিরে আসুক। সো এই সিনেমাটার জন্য অনেক অনেক শুভকামনা। এই সিনেমা নিয়ে আরো অনেক কথা বলার ছিল, সময় স্বল্পতার কারণে আসলে আমরা এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, অলরেডি অনেক সময় হয়ে গেছে। তো দিদি আমাদের আজকের গেস্ট ছিলেন, গেস্ট বলবো না, নিজেদের মানুষ। দিদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমরা বিদায় নেই, তোমার কাছ থেকে শুনতে চাই। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ শরৎ মিউজিক বেঞ্চেসকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য, এবং রিফাত ভাই এবং রূপম মানে সিনেমার এপার ওপার এই চ্যানেলটাকে অনেক থ্যাংক ইউ জানাতে চাই আমাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। আজ অনেক কিছু না বলা কথা আমি রিফাত ভাই এবং রূপমের সঙ্গেও শেয়ার করলাম এবং আপনাদের সকলের সঙ্গেও শেয়ার করলাম। এভাবেই আমাদের সকলের সঙ্গে থাকুন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমরা অনেক ভালোবেসে অনেক আশা নিয়ে একটা করে কন্টেন্ট তৈরি করি, তো আপনাদের সহযোগিতা যদি আমরা পাই তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, এটাই বলার। রূপম কিছু বলো। থ্যাংক ইউ সো মাচ পৌশালী দিকে প্রথমত আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং একটা মাঝে অনেক বড় গ্যাপ হয়ে গেছিল, গ্যাপ হয়ে যাওয়ার পরে এত সুন্দর একটা আলোচনা হলো আজকে, অনেক কিছু আর কি, মানে এরকম আলোচনা করতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে আমার পার্সোনালি। রিফাত ভাইও আই থিঙ্ক একমতই হবে, পৌশালী দিরও আই থিঙ্ক ভালোই লেগেছে আলোচনা করে আজকে। এখনো তো আমার মনে হচ্ছে কি, আমার মনে হচ্ছে এখন আলোচনা অনেক বাকি, মানে অনেক কথা এখনো বলতে পারবো কিন্তু ক্যামেরার ব্যাটারিতে কুলাবে না, ঠিক না? হ্যাঁ দর্শক আবার পেটাবে, মানে একটা টাইম নিয়ে হয়ে গেলে দর্শক পেটাবে। হ্যাঁ তবে আমি বিশ্বাস করি দিদিকে অনেক দর্শক ভালোবাসে, এমন কিছু স্পেসিফিক দর্শকই আছে দিদির যারা হচ্ছে ভিডিও দেখার জন্য অপেক্ষা করে, আজকে তারা অনেক খুশি হবে। ইভেন আমার এবং দিদির দর্শক আমি বলবো যে 50% সেম, 50-60% সেম। সো আমি খুবই হ্যাপি যে আজকে দিদি আমার চ্যানেলে আসছে। হ্যাঁ এটা আমি খুবই হ্যাপি, আমি হ্যাপিলি বারবারই বলতেছি এই কথাটা। কেন? কারণ এর আগেও 2-3 জন অনেক গেস্টই আমাদের চ্যানেলে আসছে, অথচ দিদিরই আসার কথা ছিল সবার আগে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এত পরে আসছে, মানে আনতে পারলাম। সো এই জন্য দিদির কাছেও আমি সরি যে অনেক লেট করে ফেলছি আমরা। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আলটিমেটলি তো আমাদের আলোচনাটা হলো বলো। আর ওই যে আমি একটা জিনিস খুব মানি যে সময় না উপরওয়ালা মাপিয়ে রাখেন, তুমি চাইলেই সবটা সব সময় হবে না, উনি একটা কিছু মেপে রাখেন, যখন যেটা হওয়ার তখনই সেটা করান। এক্স্যাক্টলি একদম 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 ঠিক আছে। আজকের আলোচনা আমার মনে হয় এই পর্যন্তই থাকা উচিত। আবারও কোনো একদিন আমরা এইভাবে একসাথে হব, আড্ডা দেব, আপনাদের সাথে আবারও সিনেমা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা সিনেমার প্রতি অবশ্যই যেভাবে সাপোর্টটা রাখছেন সেভাবে রাখুন, বাংলা সিনেমা দেখুন। ধন্যবাদ সবাইকে।